পুনরায় সকলকে স্বাগতম তোমাদের নতুন ক্লাসে। তো এখন আমরা মূলত হচ্ছে গিয়ে আমরা ষষ্ঠ চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব। তো সবার কাছে রিকোয়েস্ট, সবাইকে আনমিউট থাকবে আর কি, আনমিউট করে নিবা প্রথমে যুক্ত হওয়ার পরে। হ্যাঁ, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই হ্যান্ড রেজ করবা, এবং অবশ্যই তোমাদের থাকবে যে অবশ্যই তোমার প্রশ্ন করবা, যেখান থেকে বুঝবা না জাস্ট কোশ্চেন করবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোশ্চেন অবশ্যই করতে হবে, কোশ্চেন না করলে সমস্যা আছে, ঠিক আছে? কোশ্চেন অবশ্যই করতে হবে। আচ্ছা, তো আজকের এই ষষ্ঠ চ্যাপ্টারে, হ্যাঁ জি বলো। ক্লাসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে না ক্লিয়ার সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার কি সেম প্রবলেম? অন্য সবার কি সেম প্রবলেম, দেখা যাচ্ছে না নাকি? দেখা যাচ্ছে তো ভাইয়া। আচ্ছা, তুমি একটু 720pটা করে নাও। হ্যাঁ, একটু প্রবলেম আছে হয়তো, 720p করে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লিয়ার না হতে পারলে এখনো তাও জানাইও, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আজকে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে বস্তুর উপর তাপের প্রভাব। প্রথমত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তাপ আসলে কি। তাপ আলটিমেটলি এক ধরনের শক্তি। তাপ এক ধরনের শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতির জায়গায়। অর্থাৎ তাপ হচ্ছে আলটিমেটলি একটা এনার্জি, যার কারণে আমাদের তোমার গরম লাগতেছে নাকি হচ্ছে কি ঠান্ডা লাগতেছে, এইটা আসলে তোমার ডিফাইন করা হয়, বা এটা হচ্ছে এটা আসলে বোঝা যায় যে যে গরম লাগতেছে ঠান্ডা লাগতেছে। তো আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এটাকে বলে হিট, তাপের ইংরেজি হিট। আরেকটা জিনিস হচ্ছে কি তাপমাত্রা। তো তাপ এবং তাপমাত্রা এই দুইটা টার্মসের ভিতরে একটু সূক্ষ্ম ডিফারেন্স আছে। তো তাপমাত্রা হচ্ছে সেই তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শ এলে সেটি কি তাপ হারাবে নাকি গ্রহণ করবে। তাপ মানে হচ্ছে একটা শক্তি, যেটা তুমি অনুভূতি জায়গায়, যেটা আসলে ঠান্ডা নাকি গরম। আর তাপমাত্রা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ভ্যালু, যার দ্বারা বোঝা যায় তোমার বর্তমানে যে তাপমাত্রা, তাপ যেটা আছে সেটার পরিমাণটা আসলে কত। কীভাবে? ধরো স্বাভাবিকভাবে আমাদের তাপগতিবিদ্যার কয়েকটা, আমাদের মেইনত দুইটি সূত্র আছে, ঠিক আছে? তাপগতিবিদ্যার সূত্র আছে। তো তাপগতিবিদ্যার যে সূত্র দুইটা আছে সেখানে বলতেছে যে অবশ্যই এখানে কনসেপ্টটা হচ্ছে এইটা, যে কোনো একটা জায়গায়, ধরো একটা এই জায়গায় একটা বস্তু আছে, সেটা ধরো যে বস্তুটা হচ্ছে গিয়ে তাপমাত্রা অনেক বেশি, ধরো 500°C। পাশে আর একটা বস্তু আছে, সেটার তাপমাত্রা হচ্ছে 100°C। তোমাকে অবশ্যই 500°C তাপমাত্রা থেকে তাপ কিছুটা এই জায়গায় আসবে, এবং অ্যাট আ টাইমে গিয়ে সেটা ইকুয়ালাইজ হয়ে যাবে, সমান হয়ে যাবে। লেটস সে সেটা 250°C হইবে। তো 250°C যখন আসবে তখন ওই দুটো স্টেবল হবে, অর্থাৎ তাপমাত্রার কোনো তাপের কোনো শেয়ারিং হবে না। কিন্তু যখনই তাপের যে পার্থক্য যদি থাকে, সেক্ষেত্রে তাপের কী হয়ে যাবে, শেয়ারিং হয়ে যাবে। অর্থাৎ তাপ যেখানে বেশি আছে সেখান থেকে তাপমাত্রা যেখানে কম আছে সেটাই ট্রান্সফার হবে, আবার তাপমাত্রা যেখানে বেশি সেটা থেকে তাপ ট্রান্সফার হবে। অর্থাৎ তাপমাত্রা বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে আলটিমেটলি এটা একটা তাপীয় অবস্থা, যার মাধ্যমে নির্ধারণ করা যায় অন্য বস্তু থেকে তাপ কি এখানে আসবে নাকি এখান থেকে তাপ আমাদের ছেড়ে দিতে হবে, যাবে ওপারে। এইটি হচ্ছে কি তাপমাত্রা। তো তাপ এবং তাপমাত্রার ডিফারেন্স হচ্ছে এইটা। তো তাপ ডিনোট করা হয়, এখানে ডিনোট করা এইচ দ্বারা, হিট, ঠিক আছে? হিট, এটার দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে গিয়ে ভৌত পরিবর্তন, আর তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, একটু পরে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, আগে দুইটা লিখে রাখলাম যে এটা। আর তাপমাত্রা হচ্ছে গিয়ে কি, এটাকে তোমরা পরিমাপ করার যন্ত্র আছে আমাদের কাছে, থার্মোমিটার আছে, তাই না? থার্মোমিটারও অনেক ধরনের আছে, ফারেনহাইট আছে, সেলসিয়াস আছে। তোমাদের মূলত তিনটা লাগবে, ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিন। আরও অনেক ধরনের আছে, যেমন রোমার আছে, র্যাঙ্কিন আছে। এগুলো করাবো না, এগুলো লাগবে না, জাস্ট তিনটা জানলেই হবে। ওকে, আচ্ছা। তাপমাত্রা কি করা হয়? তাপমাত্রা দিয়ে পরিমাপ করা যায় এখন বর্তমানে তোমার তাপীয় কন্ডিশন কি, তাপীয় অবস্থা কি, সেটাতে ডিনোট করা যায়। তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র হচ্ছে গিয়ে থার্মোমিটার।
তিন ধরনের তাপমাত্রা পরিমাপক যন্ত্র আমাদের কাছে আছে। আমরা প্রথমেই বলছি আরও অনেক ধরনের আছে, বাট আমরা কিন্তু কয় ধরনের করব, আমরা জাস্ট তিন ধরনের কি করবো। একটা হচ্ছে কি সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট, আর একটা হচ্ছে গিয়ে কেলভিন। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে কি কেলভিনটা বেশি ব্যবহার করা হয়, মানে স্ট্যান্ডার্ড হিসাবে। সেলসিয়াস আছে, ফারেনহাইটও আছে, সমস্যা নেই, ঠিক আছে, ও সবগুলো দিয়ে করা যায়, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তাপমাত্রার কিছু তাপমাত্রার ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছো। এখন আমি কিছু কন্ডিশনের কথা চিন্তা করবো। প্রথমত যেটা আসে সেটা হচ্ছে গিয়ে তিন ধরনের জিনিস, মানে একটা দুইটা ধরনের জিনিস, একটা হচ্ছে গলনাঙ্ক আর একটা হচ্ছে স্ফুটনাঙ্ক। আমি কয়েকটা টার্মস নিয়ে আলোচনা করবো এখন, ঠিক আছে। প্রথমতই আসে গলনাঙ্ক। গলনাঙ্ক বলতে আসলে বোঝায় যে তাপমাত্রায় কোনো বস্তু গলতে শুরু করে, যে তাপমাত্রায় কোনো বস্তু গলতে শুরু করে তাকে গলনাঙ্ক বলে, ঠিক আছে। ধরো পানির ক্ষেত্রে চিন্তা করো, পানি বরফ থেকে যখন পানি হয় সেটা কি আসলে গলতে থাকে না? 0°C তাপমাত্রায় পানি কি করে গলতে থাকে। তার মানে বরফের বা পানির গলনাঙ্ক কত, বা বরফের গলনাঙ্ক কত? 0°C। কথা ক্লিয়ার? আচ্ছা, এরকম মোমের আছে, সব কিছুই আছে। এখন আসবে স্ফুটনাঙ্ক। হ্যাঁ, তাহলে স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা কি বললা বলো তো আবার? না, রং। যে তাপমাত্রায় পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে। রাইট। যে ফুটন্ত পানি, যে তাপমাত্রায় ফুটন্ত পানি তরল থেকে বাষ্পে রূপান্তর হয় তাকে কি বলে হয়? স্ফুটনাঙ্ক। কথা ক্লিয়ার? তো বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে। তো পানি সাধারণত 100°C তাপমাত্রা কি হয়? বাষ্পে পরিণত হয় না? তাহলে পানির স্ফুটনাঙ্ক কত? 100°C, ঠিক আছে। আচ্ছা, তাহলে বোঝা গেল স্ফুটনাঙ্ক। এখন স্ফুটনাঙ্ক গলনাঙ্ক তো আমরা মোটামুটি একটা কন্ডিশন আকারে মোটামুটি আমরা বুঝতে পারলাম। কিন্তু আরেকটা কথা আছে, সেটা হচ্ছে বাষ্পীভবন বলে, এটা বলে ইভাপোরেশন। কি ভবন? বাষ্পীভবন। তোমাদের বলছি পানি সে কি করে, পানি হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে যখন 100°C পৌঁছায় তখন কি হয়ে যায়? পানি বাষ্পে পরিণত হয় না? হয় কি না? কিন্তু আরেকটা কন্ডিশন আছে, সেটাকে বলে ইভাপোরেশন। এই কন্ডিশনে পানি 100°C তাপমাত্রায় যাওয়ার পূর্বেই বাষ্পে রূপান্তর হয়। যখন যেমন জলীয় বাষ্প হয় না সমুদ্রের পানি বা নদীর পানি সাধারণত 100°C তাপমাত্রার পূর্বেই বাষ্পে রূপান্তরিত হয়ে যায়। কিভাবে? পানির যে উপরের যে অংশটা আছে না, উপরের প্লাটের অংশটা, একদম ধরো পানির উপরে একদম অংশটা, সেইখানে দেখা যায় তার উপরে অর্থাৎ পানির লেয়ারের উপরে যে বাষ্পের যে অর্থাৎ বাতাসের যে ঘনত্ব, সেইটার সাথে সেই বাতাসের ঘনত্বটা তুলনামূলকভাবে মোটামুটি অনেক কম থাকে। সেজন্য ওই বাষ্পীয় ঘনত্বটা রেঞ্জটা ঠিক করার জন্য একদম ঠিক 100°C তাপমাত্রা যাওয়ার পূর্বেই তরল অবস্থা থেকে সরাসরি হচ্ছে পানিটা বাষ্পে রূপান্তর হয়। এটাকে বলে বাষ্পীভবন। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি না, আবার একটু রিপিট করবো। জিনিসটা একটু ঘোরমেলে, মানে জিনিসটা আরও অনেক বড় কনসেপ্ট, তো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এই জন্য দেখা যায় যে তোমাদের মনে হইতে পারে ভাই একটু ডিটেলসে বলেন। ডিটেলস আমি বলতে পারি, চাইলে জিজ্ঞেস করবো আমাকে, আমি ডিটেলসে বলবো, ঠিক আছে। আচ্ছা, আতিকুর কি কিছু বলতে চাও? বলো। ভাইয়া এটা তো শীতকালে বেশি দেখা যায়। রাইট, শীতকালে দেখা যায়। শীতকালে দেখা যায় এই সে তোমার নদীর বা পুকুরের পানির উপর থেকে মানে কুয়াশার মতো দেখা যায়, মানে মনে হইতেছে উপরে উঠতেছে, এরকম দেখতে পারো না তোমরা?
কিংবা হচ্ছে তোমরা দেখো বা তোমরা যখন শীতকালে তোমাদের মুখ থেকে যদি কোনো যদি মানে জাস্ট এই যেটা হা করো তখন দেখবা যে সেখান থেকে ধোঁয়ার মতো বের হয়ে দিচ্ছে, তাই না? এটা মনে হয় না? আচ্ছা, এটা কেন হয় বলতে পারো? তখন তোমার তুমি দেখো, চিন্তা করো, তোমার বাতাস, তোমার ভিতরে যে তোমার হচ্ছে গিয়ে মুখের ভিতরে যে এয়ারটা আছে সেটা তো 100°C ওঠে না। 100°C তো মুখটুক পুড়ে যেত, যাইতো না? কিন্তু তারপরও কেন বাষ্পে পরিণত হচ্ছে? ইটস কল ইভাপোরেশন। এটা কি বলে? বাষ্পীভবন। অর্থাৎ যখন বাতাসের যে আর্দ্রতা সেটা তুলনামূলকভাবে স্বাভাবিকের থেকে কম থাকে, তখন তোমাদের আগেও বলছি, আগের চ্যাপ্টারে বলছি যে শীতকালে বাতাসের আর্দ্রতা তুলনামূলকভাবে কম থাকে। সেখানে বাতাসের আর্দ্রতা যেহেতু কম, সেজন্য কি হয়ে যায়, ওই আর্দ্রতাটাকে পূরণ করার জন্য মুখের ভিতরে যদি 100°C নাও পূরণ হয়, তখনও ওই আর্দ্রতা পূরণ করার জন্য কিছু পরিমাণ বাষ্প বা পানি সেটা আর্দ্রতা সরাসরি একদম 100° না হইয়াও সরাসরি হচ্ছে গিয়ে বাষ্পে পরিণত হয়। অ্যাজ ইট ইজ ঘটে সমুদ্রে বা নদীতে। দেখা যায় যে সমুদ্রতলের উপরে জাস্ট একটু লেয়ারের উপরে দেখবা যে ওই জায়গায় আর্দ্রতা তুলনামূলকভাবে অনেক কম থাকে। ওই আর্দ্রতাটাকে ফিল আপ করার জন্য ওই 100°C তাপমাত্রা যাওয়ার আগেই ওই পানিটা ওই জায়গায় ট্রান্সফার হয়ে যায়। তখন ওইটা কি বলি আমরা? ইভাপোরেশন। কথা কি ক্লিয়ার? এটা যখন তোমরা প্রসেদন পড়ছো, তাই না? যে প্রসেদন পড়ছো না, যে পানি গাছ কিভাবে হচ্ছে গিয়ে পানি করে ছেড়ে দেয় বাইরের দিকে, তাই না? প্রসেদন করে, দেখছো না? জীববিজ্ঞান তোমাদের আসছিল না নাকি? ওই যে বাতাসে গাছের পাতা থেকে হচ্ছে গিয়ে তোমার বাতাস নিঃসরণ হয়, মানে শরীর গাছের যে জলীয় বাষ্প থাকে সেটা বাইরের দিকে চলে যায়। তোমরা দেখবে একটা গাছকে যদি পলিথিনের ভিতরে আটকাই রাখো, তখন দেখবা যে গাছ থেকে কিছু পলিথিন ঘামাই যায় কিছুক্ষণ পর, তাই না? এটা কেন আসে? ওখানে কি 100°C তুমি পলিথিনের ভিতরে যে রাখছো 100°C উৎপন্ন হইতেছে না? তাছাড়া কি কেন ওই যে তোমার কুয়াশার মতো দেখা যায়? এটাই কারণ, ইভাপোরেশন ঘটে, বুঝছো? আর্দ্রতার ঘাটতি থাকলে তখন ইভাপোরেশন পদ্ধতিতে সেটা বাষ্পে রূপান্তর হয়। কথা কি বুঝাইতে পারছি? ঠিক আছে। অর্থাৎ কোনো পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার ঘটনা কি আলটিমেটলি বাষ্পীভবন বলে। ঠিক আছে? তরল টু, ঠিক আছে। এখন এই যে ঘটনাটা ঘটছে, এইগুলো টার্মস তো আমরা বুঝলাম। এখন এইগুলো যখন হিসাব করছো, গলনাঙ্ক 0°C, স্ফুটনাঙ্ক 100°C, বাষ্পীভবন দেখছো, এগুলো আসলে কি দ্বারা ডিনোট করছে? তাপমাত্রা স্কেলের মাধ্যমে ডিনোট করছে না? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, করছো কি না? এটাকে ফারেনহাইট সেলসিয়াস স্কেলকে বলা হয় ডিগ্রি সেলসিয়াস দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে? ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটকে ডিগ্রি ফারেনহাইট ডিনোট করা হয়। কেলভিনকে কোনো ডিগ্রি দ্বারা ডিনোট করা হয়, সরাসরি কে দ্বারা ডিনোট করা হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন একটু আমরা এই ফারেনহাইট স্কেল নিয়ে কথাবার্তা বলি। স্কেল, এখন স্কেলটা আসলে ধরো তোমাকে যদি বলে যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4°F, তবে সেক্ষেত্রে তোমাকে যদি বলে সেইটা সেলসিয়াস স্কেলে কত হবে, মানে ফারেনহাইট স্কেলে এত, তাহলে সেলসিয়াস স্কেলে কত, কিংবা কেলভিন স্কেলে বলো কত, সেটা জানতে চাইতে পারে না? জানা লাগতে পারে না? লাগে কিনা? লাগতে পারে কিনা? যদি লাগে সেরকম, এটার জন্য বের করা হয় যেটা, সেটা হচ্ছে গিয়ে একটা ফরম্যাট আছে, এটাকে বলে ধরো প্রদত্ত পাঠ। আমি শর্টকাটে লিখি, এটা তোমাদের লিখতে হবে না বা তোমাদের নোটও করতে হবে না বা জানতেও হবে না, জাস্ট আমি লিখতেছি আর কি বোঝানোর জন্য। প্রদত্ত পাঠ। প্রদত্ত পাঠ বলতে বোঝায় কি জানো? প্রদত্ত পাঠ বলতে বোঝায় ধরো যে তোমার এখন শরীরের তাপমাত্রা কত এক্স্যাক্ট, ওই তাপমাত্রাটাকে তুমি ট্রান্সফার করে হচ্ছে অন্য একটা স্কেলে তুমি নিয়ে যাবা। তার মানে প্রদত্ত পাঠ বলতে যেটা তোমার পরিমাপ করতে হবে সেইটা, মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, না নিম্ন পাঠ। আচ্ছা, আগে একটু লিখি তারপরে বলতেছি। স্থিরাঙ্ক মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। আচ্ছা, নিম্ন স্থিরাঙ্ক, স্থির স্থিরাঙ্ক, প্রতিটা স্কেলের ওই যে আমাদের যে যন্ত্র মাপার স্কেলটা কি এরকম না? থার্মোমিটার দেখছো তোমরা? থার্মোমিটার গায়ে দেখবে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো দাগ কাটা থাকে না? থাকে কি না? তো এটার যে ম্যাক্সিমাম অর্থাৎ সেলসিয়াস স্কেলে ম্যাক্সিমাম যে পার্টটা সেটা সাধারণত 100 ঘর উপরে থাকে, আর নিচে শুরু হয়েছে 0 থেকে, বুঝছো? কথা বুঝে গেছে? আবার যখন ফারেনহাইট স্কেলে আসো, ফারেনহাইট স্কেল যখন থাকে, ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন যে কাটা থাকে সেটা থাকে 32, আর সর্বোচ্চ ম্যাক্সিমাম থাকে 212। কথা বুঝছো? এই যে নিম্ন স্থিরাঙ্ক বলতে বোঝায় যে কোনো একটা স্কেলের সর্বনিম্ন পার্ট কত সেইটা। তাহলে
নিম্ন স্থিরাঙ্ক এসে তোমার সেলসিয়াস স্কেলে কত 0 ডিগ্রি, আবার ফারেনহাইট স্কেলে কত সেটা 32 ডিগ্রি নাকি? 32 ডিগ্রি থেকে শুরু। হ্যাঁ, আর কেলভিন স্কেলে তো আচ্ছা তোমাদের তো 3টা দিয়ে করাবো, তোমাদের তো বেশি করাবো না, তাহলে 3টাই আঁকি ফেলি, সমস্যা নেই। আর কেলভিন স্কেলে সাধারণত হয় হচ্ছে গিয়ে এটা প্রথম শুরু হয়ে হচ্ছে কি তোমার 273 কেলভিন থেকে, বুঝছো? আর ম্যাক্সিমাম হচ্ছে 373 কেলভিন। বোঝা গেছে? 73 কেলভিন। তাহলে দেখো, তাহলে প্রদত্ত পার্ট মানে কি, যে পার্ট তোমার দরকার হবে সেইটা নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। কথা বুঝছো? এখন আমরা একটু ফর্মুলায় যাই, ফর্মুলাটা কিভাবে ডেরাইভ হবে সেটা দেখি। এখন এইটা আমরা একটু সেলসিয়াস স্কেলে যাই। তাহলে সেলসিয়াস স্কেলে একটা ভ্যালু আছে সি লেট সি, ওকে? নিম্ন স্থিরাঙ্ক কত সেলসিয়াস স্কেলে? 0 না? সেলসিয়াস স্কেলে কি এটা সেলসিয়াস স্কেলে এটা 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে না? জি। বুঝতে পারো না নাকি সবাই? তোমরা কি বুঝো নাই? আমি আবার রিপিট করব। আরেকবার। আচ্ছা, এইটা হচ্ছে একটা ফরম্যাট। ধরো প্রদত্ত পাঠ সমান নিম্ন স্থিরাঙ্ক বাই উচ্চ স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। প্রদত্ত পাঠ বলতে কি যে যদি প্রশ্ন আসে এরকম, মানবদেহের ধরো যে অথবা যে কোনো বস্তুর তাপমাত্রা বর্তমান হচ্ছে গিয়ে ধরো 90 ডিগ্রি ফারেনহাইট, এইটা সেলসিয়াস স্কেলে কত হবে, সেলসিয়াস স্কেলে কত হবে এটা জানতে চাইছি তোমার কাছে। এখন এইটা সমান হবে, অর্থাৎ এইটাকে ইউনিভার্সাল ফর্মুলা, অর্থাৎ এইটা তোমার এই সেলসিয়াস স্কেলের জন্য খাটবে, ফারেনহাইট স্কেলের জন্য খাটবে, কেলভিন স্কেলের জন্য খাটবে। যখন দেখো প্রদত্ত পাঠ যদি তুমি ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেলে নিয়ে আসবা, তাহলে ফর্মুলাটা কীভাবে দেখাই তোমাদের? তো প্রদত্ত পার্ট এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আগে সেলসিয়াস, আচ্ছা ধরো সেলসিয়াস স্কেল থেকে আমরা ফারেনহাইট স্কেলে যাচ্ছি, সেলসিয়াস স্কেলে একটা ভ্যালু বসাবা। এখন সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত সেটা জাস্ট জানতে চাইছি, পরে আমি বুঝাইতেছি, আগে জাস্ট বলো যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 0। হ্যাঁ, 0 থেকে শুরু 100 পর্যন্ত শেষ, তার মানে নিম্ন 0, উচ্চ 100। আবার যখন ফারেনহাইটের নিম্ন হচ্ছে 32, ফারেনহাইটের ম্যাক্সিমাম হচ্ছে 212, এটা 273, 373, তার মানে কত হবে এই জায়গায় 0। আর এখানে কত হবে? 100 হবে না, কারণ এটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক না, এটা নিচে। 100 মাইনাস কত হবে তাহলে? আবার 0 নাকি? এখন তাহলে সেটা বলো, এখন তাহলে ইসে কত হবে তোমার ফারেনহাইট স্কেল কত হবে? এফ মাইনাস কত হবে? 32। আর 212 মাইনাস 32। এখন যখন এটা আমরা তোমার কেলভিন স্কেলে যাই, কেলভিন মাইনাস কে মাইনাস কত? 273 না? তাহলে 373 মাইনাস 273। বুঝতে পারছি? আচ্ছা, এখন এটা তো আমরা বুঝলাম যে এটা আসলে ফরম্যাটটা এইভাবে, অর্থাৎ এক স্কেল। এখন যদি ধরো এখন এইটুকু আমরা নিয়ে কাজ করবো, এইটুকু নিয়ে কাজ, আরও একটা স্কেল আছে সেটাকে বলে তোমার হচ্ছে রোমার স্কেল। রোমার স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে গিয়ে তোমার, সরি ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80, ওটা লাগবে না। আচ্ছা, রোমার স্কেল নিয়ে কথা না বলি, 3টা নিয়ে কথা বলি, ওকে? আচ্ছা, জি বলো। জি রেকর্ডেড থাকবে। আউটপুট দেখে নিই একটু জাস্ট। আচ্ছা, তো এইটা আমরা পাইলাম। দেখুন এইটা থেকে আমরা নিচে কি দেখা যায় না? না, আর দেখা যাবে না। এখানে একটু লিখি, এইটা থেকে কি আসে বলো তো? সি বাই কত? 0 আসে না? সি বাই কত? 100 আসে না? আর এখানে আসে কত? এফ মাইনাস 32, নিচে আসে হচ্ছে গিয়ে, এটার বিয়োগ করলে কত আসে বলো তো? 180 আসে এটা বিয়োগ করলে, বুঝছো? আর এইটারই আসে এ কে মাইনাস 272, 73, নিচে আসে হচ্ছে কি 100, কারণ 373 থেকে 273 বাদ করলে কত? 100 থাকে না? 100 থাকে। এখন তোমার কাছে প্রশ্ন আসছে যে কোনো একটা ব্যক্তি, আচ্ছা আগের প্রশ্নটাই করি, কোনো ব্যক্তির স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেইটা তাহলে সেলসিয়াস স্কেলে কত হবে? তাহলে আমরা কাজ করব এইটা নিয়ে শুধুমাত্র, ঠিক আছে? মানব দেহের তাপমাত্রা (98.4 ডিগ্রি
ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত, স্কেলে কত, ঠিক আছে। ফর্মুলা আমরা যাবো এইটুকুতে শুধুমাত্র। তাহলে সেলসিয়াস স্কেলে বাইর করতে হলে C/0, C/100। আচ্ছা, এইটার একটা আর একটা শর্টকাট ফর্মুলা আছে, সেইটাকে দেখাই। তাহলে এই প্রত্যেকটা ভ্যালুকে যদি তুমি নিচের যে মানগুলোকে সেগুলো যদি তুমি 20 দ্বারা ভাগ করো তাহলে কত থাকে বলো তো? সব পাশে আমরা 20 দ্বারা ভাগ করতেছি, কত থাকে? C/5 থাকে না? থাকে এইটা 100-রে 20 দ্বারা ভাগ করলে থাকে কত? 5। 180-রে 20 দ্বারা ভাগ করলে থাকে কত? 9। 100-রে ভাগ করলে থাকে 5। এইটা হচ্ছে একটা শর্টকাট ফর্মুলা, ঠিক আছে। এইটা হচ্ছে মেইন ফর্মুলা, মানে মেইন ফর্মুলা মিন্স ওইটা ধরেই আমরা ম্যাথ যা আছে সলভ করবো। এইটা তোমরা চাইলে এটা দিয়ে করতে পারো, একই রেজাল্ট আসবে, সমস্যা নেই, ঠিক আছে। তবে এইটা দিয়ে শর্টকাট করাই বেটার, ঠিক আছে। আচ্ছা, যদি যাই এই জায়গায় সলিউশন করতে, এখানে দেখো আমাদের লাগবে এই ফর্মুলাটা C/5 সমান হচ্ছে কি F-32, নিচে থাকবে 9। তাহলে সি কত জানবো আমরা, নিচে আছে 5, এফ এর ভ্যালু কত পাইছি 98.4 মাইনাস 32, নিচে থাকে 9, তাহলে সি এর ভ্যালু আসবে কত 98.4 মাইনাস 32 ইন্টু হচ্ছে এই 5 টু পরে যাবে 5, নিচে আসবে 9। সেলসিয়াস স্কেলে যে ভ্যালুটা আসবে সেইটাই এখানে দেখাই দিতে হবে। আমার কনসেপ্ট কি বুঝাইতে পারছি নাকি আবার রিপিট করব বলো? আচ্ছা, ধরো আমরা জাস্ট জানতে চাইছি প্রশ্ন কিভাবে আসবে। ধরো একটা স্কেলের ভ্যালু তোমাকে বলে দিচ্ছে, ধরো যে ফারেনহাইট স্কেলের ভ্যালু হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেটা সেলসিয়াস স্কেলে গিয়ে সেটা কত হবে ভ্যালুটা, সেইটা বের করতে যাচ্ছি। এখন আমাদের ফর্মেট এইটা অনুযায়ী বের করছি, এইটা হচ্ছে আমার একটা ইউনিভার্সাল কনসেপ্ট বা ইউনিভার্সাল ফর্মুলা। প্রদত্ত পার্ট নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, আমরা একটা ফর্মুলা দিয়ে বের করছি আর কি। সেলসিয়াস স্কেলে আমাদের প্রদত্ত পার্ট সি, আর নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্কে 100, নিম্ন স্থিরাঙ্কে 0। ফারেনহাইট স্কেলে অ্যাজ ইউজুয়াল F-32 হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, আর সেটা হচ্ছে 32। কেলভিন স্কেলে গিয়ে K-273 বাই হচ্ছে 373 মাইনাস 273। এইগুলোকে কম্পাইল করে আমরা এই জায়গায় নিয়ে আসছি C/100 থাকে, কারণ 100 মাইনাস 0 করলে 100ই থাকে, আর এখানে 212 মাইনাস 32 করলে 180 থাকে, আবার 373 মাইনাস 273 করলে 100 থাকে। তো এটাকে একটা কম্পাইলড ফর্মুলা। কম্পাইলড ফর্মুলা করলে এই ভ্যালুটাকে যদি 20 দ্বারা, নিচের ভ্যালুটাকে সবগুলো যদি 20 দ্বারা ভাগ করি, এটা করা যায়। 20 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে C/5, কারণ 100কে যদি 20 দ্বারা ভাগ করো তাহলে থাকে 5। C/5 থাকে F-32, নিচে থাকে 9, K-30। এইটা একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথগুলো সলভ করবো। আমাদের লাগবে সেলসিয়াস থেকে মানে ফারেনহাইট থেকে সেলসিয়াসে নিয়ে যেতে বলছে, আমরা ফারেনহাইট স্কেলে ভ্যালু বলে দিচ্ছি, সেলসিয়াস স্কেলে চাইছে, তাহলে ফর্মুলা লাগবে শুধুমাত্র এইটুকু। যদি কেলভিন স্কেলে ভ্যালু চাইতো তখন এইটা দিয়ে করতাম, ঠিক আছে। তাহলে C/5 সমান F-32/9। এখন এটা তো একটা মেইন ফর্মুলা, তাহলে সি এর ভ্যালু তোমাকে জানতে চাইছে, তাহলে C/5, এফ এর ভ্যালু তোমাকে বলে দিচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেটা তুমি 98.4 ডিগ্রি ফারেনহাইট লিখছো মাইনাস 32/9। এই সিটাকে রেখে দিছো, আর F5 যেহেতু উপরে চলে বর্গমূল পদ্ধতিতে 5টা এই পাশে চলে যাবে, তার মানে সেইটাই লিখছি 98.4 মাইনাস 32 বাই নিচে থাকে 9, সাথে 5 দ্বারা গুণ করে দিচ্ছি, সেইটাই সেলসিয়াস স্কেলে যে ভ্যালুটা আসবে সেইটাই তোমাকে সেলসিয়াস স্কেলে শো করবে। আমি কি বুঝিয়ে দিতে পারছি? ওকে। আচ্ছা, আগের চ্যাপ্টারে একটা ম্যাথ সিস্টেম দেখাইছি, এই চ্যাপ্টারে সেই সিস্টেম কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, ওটা পরে আসতেছি। ওকে, ডান, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন স্ফুটনাঙ্ক গলনাঙ্ক নিয়ে কথাবার্তা বলছি। এখন আমরা একটু তাপ নিয়ে কথাবার্তা বলবি, তাপের একক টাকক কি সেগুলো নিয়ে কথাবার্তা বলি। তাপমাত্রার এককগুলো তো জানছো, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এগুলো হয়, তাই না? কারণ তাপের একক নিয়ে আমাদের কথা বলা দরকার। তাপের একক সাধারণত হচ্ছে জুল। তাপের একক কি? জুল। এটা পড়ে আসছো তোমরা আগে, তাই না? তাপের একক তো তোমরা জুল পড়ে আসছো। আচ্ছা, তাপের আরেকটা ইউনিট আছে, এটাকে বলে ক্যালোরি। কি বলে? ক্যালোরি। এখন জুল থেকে, ক্যালোরি থেকে জুল কিভাবে নিবা? 1 ক্যালোরি সমান সাধারণত হচ্ছে 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত? এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, এমসিকিউতে ধাপ করে এটা সরাসরি দিয়ে যেতে পারে। ক্লিয়ার? বুঝাইতে পারছি নাকি পারি নাই বলো? 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা মনে রাখতে হবে।
হ্যাঁ, এটা সরাসরি এমসিকিউতে দিয়ে দিতে পারে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তো এখন ক্যালোরি হচ্ছে আলটিমেটলি সিজিএস ইউনিট, আর জুল হচ্ছে আলটিমেটলি এমকেএস ইউনিট, ঠিক আছে? আচ্ছা, এখন ক্যালোরি আসলে বিষয়টা কি সেটা আমাদের জানতে হবে। ক্যালোরি বলতে 1 ক্যালোরি বলতে বোঝায় 1 গ্রাম পানিকে, 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাও, কথা আমি আবার বলি, 1 ডিগ্রি সেলসিয়াস পানি আছে, সরি 1 গ্রাম পানি আছে, 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাও, তাহলে যে পরিমাণ তাপ লাগে সেটি হচ্ছে ক্যালোরি। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা, আরেকটা কনসেপ্ট পূর্বে ছিল যে আমরা যে ফর্মুলাটা পাইছি C/5, আমি একটু C/5 সমান F-32/9 সমান ছিল K-272 বাই হচ্ছে কি 5 ছিল, তাই না? এইটা ছিল কিসের জন্য? কোনো বস্তুর তাপমাত্রা ধরো ফারেনহাইট স্কেলে দেওয়া আছে, সেইটা যদি তুমি জানতে চাও যে সেইটা সেলসিয়াস স্কেলে কত হবে সেইটার জন্য, তাই কি না? মনে আছে? ভুলে গেছো? আবার বলবো? আমরা আগে দেখে আসছি কি একটু আগে, কোনো মানবদেহের যদি কোনো তাপমাত্রা ফারেনহাইট স্কেলে দেওয়া থাকে সেইটাকে সেলসিয়াস স্কেলে কত হবে সেই ভ্যালুটা, সেইটা আমরা জাস্ট জানছি আগের ম্যাথটায় বা চ্যাপ্টারে, দেখছি কিনা একটু আগে। এখন আমরা জানবো সেইটা না, যদি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তবে সেলসিয়াস স্কেলে সেই তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে? আমি আবার রিপিট করব, সূত্র দুইটা একটু বোঝার চেষ্টা করো কি বলছে আসলে। বলছে তাপমাত্রা বাড়ার জন্য, সেটা আমরা পরে জানবো, আগে জানি যে তাপমাত্রা অন্য স্কেলে কত সেটা জানার জন্য এই ফর্মুলা আমরা ব্যবহার করছি না, করছি কিনা? এখন আমরা দেখব তাপমাত্রা বাড়ার জন্য, ধরো একটা স্কেলে তাপমাত্রা বাড়ছে 1 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, সেইটা এই বাড়াটা সেলসিয়াস স্কেলে কত বাড়বে? আমার দুইটাকে ডিফারেন্সিয়েট করাটা কি বুঝছি যে দুইটার পার্থক্যটা কোথায়, এখনই কি বুঝতে পারছি নাকি আবার ক্লিয়ার করতে হবে? বলো, আবার রিপিট করব? রিপিট করি? স্যার এক একটা তো পার্থক্য তো এক একটা সময়। হ্যাঁ, আমি কি একটু রিপিট করবো আবার, নাকি বুঝতে পারছো নাকি? আরেকবার রিপিট করেন। আচ্ছা, এটা অন্যভাবেও করা যায়, বাট আমি তোমাদেরকে সরাসরি সূত্র মুখস্থ করতে বলতেছি যাতে শর্টকাটে মনে থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা দেখো, একটা হচ্ছে তাপমাত্রা বাড়ার জন্য, ধরো তোমার সেলসিয়াস স্কেলে ধরো একজন ব্যক্তির তাপমাত্রা ছিল 5 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটা থেকে বেড়ে তার 7 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তাহলে তার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কত? 2 ডিগ্রি সেলসিয়াস না? তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে 2 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আগে কিন্তু আমরা সেইটা শিখি। এখন এই যে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য সেটা তো সেলসিয়াস স্কেলে বাড়ছে, এখন সেইটা ফারেনহাইট স্কেলে কত বাড়বে সেইটা আমাদের জানার দরকার, তাই কি না? এখন সেটা আমি, আচ্ছা আমি একটু বড় করে করি, আমার একটা ধরো যে একটু, আগেরবার তো থার্মোমিটারের মতো একটা, হ্যাঁ জাস্ট এটার অনেক ডেপথের কথাবার্তা আছে, আমি জাস্ট বুঝেছি, বুঝো জাস্ট কনসেপ্টটা বুঝো যে, আচ্ছা এইটা দিয়ে বুঝাই যে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি সেলসিয়াস হইতে, অর্থাৎ তাপমাত্রা বাড়ছে কত? 2 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? সেই তাপমাত্রাটা ফারেনহাইট স্কেলে কত বাড়বে সেটা আমরা জানার চেষ্টা করব। এখন দেখো আগে সেলসিয়াস স্কেলে একটা তাপমাত্রা ছিল সেই 5 ডিগ্রি সেলসিয়াস, ধরো সেইটা ফারেনহাইট স্কেলে গিয়ে সেটা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস হয়, 32 ডিগ্রি ফারেনহাইট হয়, সাপোজ বললাম, ঠিক আছে? ষোলো ছিল না?
কি 32 ফারেনহাইট ধরুন না 32 ডিগ্রি সেলসিয়াস থেকে ধরলাম জাস্ট। আচ্ছা 5 ডিগ্রি সেলসিয়াস এটাকে ফারেনহাইট স্কেলে করলে কত আসে, সেটা তো কত আসে বলতে পারবা কেউ? মানে যতই আসুক, ধরলাম সাপোজ ধরলাম ধরো 68 ডিগ্রি ফারেনহাইট, ধরলাম, এটা ধরে নিলাম। তোমরা ধরো একটা এক্সাক্ট তো পাবোই আমরা, এখন তো জাস্ট পাবোই তোমরা, জাস্ট ধরে নিলাম 68 ডিগ্রি ফারেনহাইট ধরলাম, ঠিক আছে? ঠিক আছে। জি স্যার আর 7 ডিগ্রি সেলসিয়াস যদি করো, সেটা ধরো সেটাকে ধরলাম যে হচ্ছে গিয়ে 72 ডিগ্রি ফারেনহাইট, সাপোজ ধরলাম, ঠিক আছে? স্যার এই দুটো মান তো ধরে নিছি জাস্ট মানে হ্যাঁ ধরে নিলাম জাস্ট, কিন্তু এরকম ডিফারেন্স আসবে, অবশ্যই ডিফারেন্স অবশ্যই আসবে, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি এখন 2 ডিগ্রি সেলসিয়াস, এখানে বাড়ছে কত বলো তো? এখানে কত বাড়ছে? 4 ডিগ্রি ফারেনহাইট বাড়ছে না? জি স্যার তাহলে দেখো সেলসিয়াস স্কেলে বাড়ছে 2 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফারেনহাইট স্কেলে সেইটা বাড়বে 4 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ এটা কি ডাবল জাস্ট ধরে নিলাম আর কি, মানে কিন্তু আমি বুঝাইতে চাইছি যে 2 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ে, ফারেনহাইট স্কেলে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়বে না, অবশ্যই ভিন্ন পরিমাণ বাড়বে, বুঝতে পারছি এবার বুঝতে পারছি ঠিক আছে? তাহলে এখন আমরা আগে কি করছি জানো, আমরা আগে জাস্ট বের করছি যে এইটা সেলসিয়াস স্কেলে আসলে সেটা ফারেনহাইট স্কেলে কত আসবে, সেটা জাস্ট বের করছি, কথা বুঝতেছো? এখন বের করব এই দুইটার পার্থক্য কত হইলে সেটা, সেই পার্থক্যের পরিমাণটা ফারেনহাইট স্কেলে এসে কত হবে পার্থক্য, ঠিক আছে বুঝতে? এই দুইটা হচ্ছে পার্থক্য, কথা ক্লিয়ার? এখন সেইটার জন্য জাস্ট ফর্মুলা হচ্ছে এইটা, সি এর নিচে যেটা থাকবে সেইটাকে জাস্ট সামনে নিয়ে আসবা, এফ এর সামনে যেটা থাকবে সেটা জাস্ট সামনে নিয়ে আসবা, এইটা যে নিচে যেটা থাকতো সেটা জাস্ট হচ্ছে সামনে নিয়ে আসবা 5কে। এটা ঐকিক নিয়মে করতে হয়, কি নিয়মে? ঐকিক নিয়মে করতে হয়। কীরকম? 5 ডিগ্রি সেলসিয়াস বাড়ে 9 ডিগ্রি ফারেনহাইট, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ে 9/5 ডিগ্রি ফারেনহাইট, অতএব 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ে 9/5 ইন্টু হচ্ছে 2 ডিগ্রি ফারেনহাইট। স্যার এটা কি মুখস্থ করতে হবে হ্যাঁ এইটা মুখস্থ করবা, ঠিক আছে? এটাও মুখস্থ করবা। আর এটা আসে কেমনে জানো, ওই এইভাবেই শুরু হয়, এইভাবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, 100 - 0 সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস সমান এটা আসে হচ্ছে 212 - 32 ডিগ্রি ফারেনহাইট, আবার আসে 373 - 273 কেলভিন। এটাকে যদি 20 দ্বারা প্রত্যেকটা ভাগ করো, তখন এই জায়গায় এই জায়গায় আসে 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে আসে হচ্ছে গিয়ে তোমার 180 ডিগ্রি ফারেনহাইট, এখানে আসে 100 কেলভিন, ডিগ্রি তো আসে না, কারণ এটাকে যদি প্রত্যেকটা 20 দ্বারা ভাগ করো তখন হচ্ছে 5 সেলসিয়াস থাকে, এখানে আসে হচ্ছে 9 ডিগ্রি ফারেনহাইট থাকে, এখানে থাকে 5 ডিগ্রি কেলভিন, এইটা থেকে এটা আসে, বুঝছো? মুখস্থ করবা, ডিটেলস দেখাইছি তারপরও, ঠিক আছে? ওকে, মুছে দিলাম, দিব? দেন আচ্ছা যেটা বললাম এখন, যেটা বললাম সেটা হচ্ছে কি, এই সিস্টেমগুলো তোমার একটু জানলে, তোমরা এগুলো জানলেই হবে, বেশি কিছু মানে এগুলোই জাস্ট আর কি। আচ্ছা আরেকটা হচ্ছে তরলের ক্ষেত্রে, এটা থেকে আমাদের এমসিকিউ কিভাবে আসতে পারে হ্যাঁ আমরা দেখাবো, এমসিকিউর ফরম্যাটটা আমরা দেখাচ্ছি। আচ্ছা আগের যে ফরম্যাটটা তোমরা দেখলা সেটা থেকে এমসিকিউ কীভাবে আসবে জানো, যে তোমার সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, ওই যে বললাম মানবদেহের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস হইলে সেটা ফারেনহাইট স্কেলে কত, এইভাবেই আসবে, সেম এইভাবেই আসবে কি না, দেখো এইটাই চলে আসে কিনা, এইটাই দেখো, ঠিক আছে? এইটাও চলে আসতে পারে। আচ্ছা তো এটা বুঝলাম। দেন হচ্ছে আমরা কথা বলবো তরলের ক্ষেত্রে প্রকৃতি প্রসারণ নিয়ে। তো তরল প্রকৃতি প্রসারণ আসলে কি হয় জানো, প্রকৃত প্রসারণ সমান হচ্ছে আপাত প্রসারণ হচ্ছে পাত্রের প্রসারণ। আচ্ছা তোমরা জানো যে কোনো একটা পাত্র বা বিকার, এরকম বিকার আছে ধরো, এই বিকারে যদি কোনোভাবে তুমি যদি একটা ফায়ার দাও, তোমরা টেস্ট করছো এগুলো অনেক সময়,
ফায়ার দিলে তখন কোনো তোমরা একটু আগে বলছি থার্মাল এক্সপানশন, অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রা যদি তুমি বাড়াও তাহলে এর ভিতরে কি পদার্থের অণুগুলোর গতি বাইরে যায়, ঠিক আছে, এটা একটা ফর্মুলা আছে, বুদবুদ উঠতে থাকে। বুদ্বুদ উঠতে থাকে। পাশাপাশি এই বস্তুটার আয়তন কি তুলনামূলকভাবে কিছুটা বেড়ে যাবে না, কারণ দৈর্ঘ্য বা প্রস্থ একটু আগে দেখে আসছি না, তাপমাত্রা বাড়ার কারণে তাপমাত্রা বাড়লে পদার্থের অণুগুলোর ভিতরে যে কণাগুলো থাকে, অণুগুলো থাকে, সেগুলো ভাইব্রেট করতে থাকে, পরস্পরকে আঘাত করতে থাকে, আঘাত করতে 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 পরস্পর থেকে একটু বিচ্যুত হয়ে যায়, মানে বাইরের দিকে চলে আসতে থাকে। তোমরা দেখবা লোহাকে কিছুটা গরম করলে, অনেক বেশি গরম করলে সেটা নরম হয়ে যায় না? হ্যাঁ কারণ কি? কারণ অনেক বেশি কোনো একটা বস্তুকে যদি গরম করো, এর কণাগুলো, অন্তর্বর্তী কণাগুলো, এর গতিশক্তি বেড়ে যায়, মানে ভাইব্রেশন ঘটে। ভাইব্রেশন করলে এর পদার্থের যে আকর্ষণ শক্তি সেটা তুলনামূলকভাবে কমে গিয়ে সেটা ভিতরে একটা ভয়ের সৃষ্টি করে, ফাঁকা অংশ সৃষ্টি করে, তার মানে একটু দূরত্ব বেড়ে যায়। যখনই দূরত্ব বেড়ে যায়, তোমরা জানো কঠিন বস্তুর যে ঘনত্ব সেটা সব থেকেই বেশি, কিন্তু তরল বস্তুর ঘনত্ব একটু কম, আবার বাষ্পের তো অনেক কম। তার মানে সেটা কঠিন অবস্থা থেকে তখন তরল অবস্থায় ট্রান্সফার হওয়া শুরু করে, কারণ সেটার ভিতরে দূরত্ব বাইরে যেতে থাকে, ঠিক আছে, ওই লোহার কণার ভিতরে। এখন যেটা বলছিলাম, চাপ দেওয়ার ফলে। তাপ দেওয়ার ফলে তো এভাবেই কি পানি ফোটালে যে পানি বিমুক্ত হয়, আর্সেনিক মুক্ত হয়, কি এরকম ভাবেই? না না না, ওইটার সাথে এটা কনসেপ্ট মিল নাই, ঠিক আছে, ওইটা না, ঠিক আছে, ওইটা না। আচ্ছা, তো এইটা হচ্ছে বিষয়। তো না, পানি আর্সেনিক মুক্ত হয় না কিন্তু পানি ফুটাইলে, বুঝছো, পানি ফুটাইলে জীবাণুমুক্ত হয়, বুঝছো, জীবাণুমুক্ত হয়, কিন্তু আর্সেনিক মুক্ত হয় না, ঠিক আছে। আর্সেনিক মুক্ত করার জন্য তোমাকে আবার অন্য কিছু করতে হবে, তোমাকে ফিল্টারাইজেশন করতে হবে, তোমাকে ফিটকিরি দিতে হবে, ঠিক আছে। ফিটকিরি এগুলো পরীক্ষা নিরীক্ষার সামনে তোমরা পড়বা আর কি, এগুলো আছে, বিশাল হিসেব নিকেশ আছে, বুঝছো। আচ্ছা আচ্ছা, তাপ দেওয়ার ফলে দেখো এখন ঘটনাটা কি ঘটে। তাপ দেওয়ার ফলে তুমি এখন বুঝবা কিভাবে যে এই যে ভিতরে যে পদার্থটা আছে সেটার প্রকৃত প্রসারণ কতটুকু করছে, মানে তরলের প্রকৃত প্রসারণ কতটুকু করছে। এখন দেখো তাপ যদি বাড়াও, এই যে বিকার, সেটারও আয়তন কি বাড়া যাবে না, যাবে কি না? জি স্যার। তাহলে আয়তন বাড়তেছে, পাশাপাশি ভিতরে যখন হিসাব নিকাশ করবা তখন মাপে দেখবা, ধরো একটা বিকার মাপলা, কিন্তু মাপলে তো সঠিক মাপ পাবা না, বাবা কেন পাবা না? আবার রিপিট করবো নাকি? জি স্যার বলেন। আচ্ছা, তোমরা জানো, আমি বলছি তোমাদের কোনো বস্তুর, ধরো এখানে একটা বিকার আছে, এর ভিতরে পানি আছে, এর উপরে একটা বাইরেও বিকার আছে, তার মানে এর ভিতরে যদি তুমি তাপ দাও তাহলে এর ভিতরে যে পানি আছে সেটারও পরিমাণ হচ্ছে বেড়ে যাবে, আবার এর যে পাত্রটা ছিল সেটাও বেড়ে যাবে, তাই না? এটারও বেড়ে যাবে। কিন্তু এখন পাত্রটা বেড়ে গেছে, তার মানে এর ভিতরে জায়গা কি খালি হয়ে গেছে না বেশি? জি স্যার। যদি খালি থাকে, এখন এই জায়গায় তোমরা বিকের তো মাপো কিরকম, ওই যে কাটা কাটা দেওয়া থাকে না, 10 মিলি 20 মিলি 30 মিলি কাটা কাটা দেওয়া থাকে না? হ্যাঁ 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 হ্যাঁ। এখন এটার পরিমাণ, এটার আয়তন যদি তুলনামূলক বাইরে যায়, এর ভিতরে কি ফাঁপা স্থান বেশি, তার মানে এক্সাক্ট ভিতরের তরল কতটুকু বেরোয়েছে সেটা, মানে বাড়ছে, সেটা কি দাগ কাটা দেখে তুমি বুঝতে পারবা? না না না। বুঝতে হলে তো এখন সেই জন্য তোমাকে আগে জানতে হবে যে প্রকৃত প্রসারণ কতটুকু করছে, সেটা জানার জন্য এই পাত্রের প্রসারণ কতটুকু করছে সেটা তোমার জানতে হবে, প্লাস ওই আপাত প্রসারণ, ওই ভিতরে অবস্থা দেখে, মানে দাগ কাইটা দেখে দেখতে হবে যে কতটুকু বাড়ছে। তার মানে দুইটা যখন যোগ করবা তখনই বুঝতে পারবা যে প্রকৃত আসলে প্রসারণ কতটুকু করছে। কথা বুঝতে পারছি? এইটাই হচ্ছে এইটার কনসেপ্ট। এখন যদি তোমাকে বলে আপাত প্রসারণ কতটুকু হয়েছে, তখন কি লিখবা? প্রকৃত প্রসারণ মাইনাস পাত্রের প্রসারণ। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে গিয়ে আপেক্ষিক তাপ এবং হচ্ছে গিয়ে সুপ্ত তাপ, ঠিক আছে। আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপ, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এই জায়গায় ডিনোট করছিলাম। আচ্ছা আচ্ছা, জুল সম্পর্কে তো তোমরা তো আইডিয়া পাইছো। আচ্ছা, জুল সম্পর্কে তো মোটামুটি আইডিয়া পেয়ে গেলা। আর দেখি, দাঁড়াও একটু আমি দেখি আর, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের কিছুক্ষণ গত চ্যাপ্টারে তোমাদের একটা ফরম্যাট বলছিলাম, মনে আছে? মানে আলফা বিটা গামা, মনে আছে? এগুলো বলছিলাম। আলফা ছিল কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাই না? মানে একটা বস্তু, এই ফর্মুলা কি ছিল বলো তো, মনে আছে? এল প্রাইম ছিল এল আলফা ডেল্টি, তাই না? ঠিক আছে নাকি ঠিক নেই, ভুল আছে বলো তো? অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রা যদি বাড়ে তবে সে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায়, আয়তনও বৃদ্ধি পায়। তাহলে এইটা ছিল পরিবর্তিত দৈর্ঘ্য, অর্থাৎ যতটুকু বৃদ্ধি পাইছে পরিবর্তিত দৈর্ঘ্য না, দৈর্ঘ্য পরিবর্তন, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর ডেলটি মানে তাপমাত্রা পরিবর্তন।
আচ্ছা তোমরা আমাকে বলো, এই যে ডেল টি দ্বারা যখন হিসেব করে তখন কোন ফর্মুলা বসবো? তখন কিন্তু দৈর্ঘ্য বাড়ার যে ফর্মুলাটা আছে না, ওইটা কিন্তু ইউজ করবো। তখন কিন্তু সরাসরি এই যে তাপমাত্রার কতটুকু, এইটা ফারেনহাইট স্কেল হলে সেটা সেলসিয়াস স্কেল, এই ফর্মেটে কিন্তু যাবো না। যাবো 5 ডিগ্রি সেলসিয়াস, যাবো হচ্ছে গিয়ে 9 ডিগ্রি ফারেনহাইট, যাবো হচ্ছে 5 ডিগ্রি কেলভিনে, ওই ফর্মেটে যাবো। আশা করি বুঝতে পারছো, না বুঝলে আমাকে জানাইও। স্যার এটা একটু বিশ্লেষণ করলে ভালো হয়, আমি আগের ক্লাসে ছিলাম না তো, আমার বুঝতে একটু অসুবিধা হয়েছে। আচ্ছা দেখো, সোজা কথা, এটা খুবই কমন কনসেপ্ট বা খুবই সহজ কনসেপ্ট। জিনিসটা হচ্ছে এইরকম, ধরো কোনো একটা দৈর্ঘ্য এরকম একটা দণ্ড ছিল, সেই দণ্ডটার দৈর্ঘ্য ছিল ধরো এল, ঠিক আছে। এটা থেকে কিছুটা যদি তাপ বাড়াও, এর ভিতরে যদি কোনোভাবে তাপ বৃদ্ধি পায়, তাপ বৃদ্ধি পেলে তোমরা জানো যে থার্মাল এক্সপানশন হয়, অর্থাৎ দৈর্ঘ্য বেড়ে যায়, তাই না? দৈর্ঘ্য বেড়ে যায়, আয়তন বেড়ে যায়, ক্ষেত্রফলও বেড়ে যায়। দৈর্ঘ্য যদি বেড়ে যায়, লেটস সে ধরলাম এটা এইটুকু পরিমাণ বাড়ছে, আর এইটুকু পরিমাণ ধরলাম ডেল এল, কতটুকু ধরলাম? ডেল এল। তো এই ডেল এল এর পরিমাণটা হবে এল আলফা ডেল টি, ঠিক আছে। এখন তুমি বলবো ভাই ফর্মুলাটা কোন জায়গা থেকে আসছে? ফর্মুলাটার ডেরিভেশন বিশাল আকারে দেওয়া আছে, সেটা তোমরা আস্তে আস্তে জানবে, এখন জানার দরকার নেই, জাস্ট এমসিকিউ তোমাদের জানা দরকার, সেই জন্য এল আলফা ডেল টি। এখন এল তো কি আসলে বলো তো, এল মানে কি? আদি দৈর্ঘ্য না? আলফা কি আসলে? আলফা আসলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটি আমি একটু বলি। ধরো ধরো সোনা বা লোহা, লোহাকে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে এটার একটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, ধরো এটা 5 সেন্টিমিটার বৃদ্ধি পেলো, সেম দৈর্ঘ্য, মানে 1 মিটার একটা লোহার দণ্ডকে তুমি তাপ দিলা, ধরো 5 ডিগ্রি সেলসিয়াস তুমি বাড়াইলা, তাহলে তোমার দৈর্ঘ্য ধরো যে লেটস এটা ধরো 1 সেন্টিমিটার বৃদ্ধি পেলো। কিন্তু তুমি একটা রাবারে যদি তুমি কোনো ধরনের তাপমাত্রা বাড়াও, রাবার জাতীয় কোনো একটা পদার্থকে, তখন দেখবে থার্মাল এক্সপ্যানশন হয়ে সেটা 1 সেন্টিমিটার, সেটা 5 সেন্টিমিটার হয়ে গেছে, হয় কি না? মানে বস্তু ভেদে তাপমাত্রার কারণে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কম বৃদ্ধিপ্রাপ্তের পরিমাণ সেটা বাড়ে কমে, এটা কি মানো কিনা তোমরা? এখন সেইটা দেখো, তার মানে এটা নির্ভর করে বস্তুর যে গঠন, আন্তঃআণবিক গঠন, সেটার উপরে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে একটা বস্তু কি পরিমাণ সে এক্সটেন্ড করতে পারে, বৃদ্ধি হইতে পারে, সেটাই হচ্ছে আলটিমেটলি এই আলফাতে ডিনোট করা হয়। কথা ক্লিয়ার? সেটা কি বস্তুর উপরও নির্ভর করে না? বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে, বস্তুর আন্তঃআণবিক শক্তির উপর নির্ভর করে, বস্তুর কাঠামো আকৃতির উপর নির্ভর করে, বস্তু কি ম্যাটেরিয়ালসের তৈরি সেটার উপর নির্ভর করে। কথা ক্লিয়ার? আচ্ছা, তোমরা রিসেন্টলি একটা পদার্থের নাম শুনছো, নামটা আমার সঠিক এখন মনে পড়তেছে না, কি যেন বলে, সেটা সে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে, মানে ধরো যে একটা যদি তুমি প্রেশার দাও, ধরো যে চাপ দিলে সে হচ্ছে গিয়ে একটা শেপে যাবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর সে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, সে তার পূর্বের কী অবস্থা ছিল সেটা সে মনে রাখতে পারে, সেটা এখন ইউজ হইতেছে। যাই হোক, এখন দৈর্ঘ্য প্রসারণ তো বুঝলা, সেটা কিসের জন্য কাজ করে? দৈর্ঘ্য বৃদ্ধির জন্য। আর ডেলটি মানে কি এখানে বলো তো? দৈর্ঘ্যের পরিবর্তন। আগে ধরো 5 ডিগ্রি সেলসিয়াস ছিল, তো তাপমাত্রা পরিবর্তন, সরি, আগে ধরো 5 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটা থেকে এখন 10 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, আর তাপমাত্রা পরিবর্তন কতটুকু হয়েছে? 5 ডিগ্রি। তাহলে এখন 5 ডিগ্রি লিখলাম। এখন এটা তো দৈর্ঘ্য প্রসারণের জন্য লিখলাম, আরেকটা আছে বিটা, বিটা হচ্ছে কি ক্ষেত্র প্রসারণের জন্য। কিসের জন্য? গুণাঙ্ক। তো আবার একটা আছে গামা, এটা হচ্ছে গিয়ে তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এইগুলো নিয়ে আমরা কথা বলবো। এখন এই তিনটার যে সূত্র, এই তিনটে সূত্রের একটা কম্বাইন সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে, এটা প্রমাণ আছে, 6 আলফা সমান 3 বিটা সমান হচ্ছে 2 গামা, ঠিক আছে। এই সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখবা, এই সূত্র কিন্তু এমসিকিউতে আসতে পারে, বুঝছো? এখন দেখো এটা কিন্তু ক্লাসের ভিডিও কি এই গ্রুপে দেওয়া হবে নাকি মানে পরবর্তীতে যদি আমার কোনো সমস্যা হয়, মানে আমি পরবর্তীতে দেখলে ক্লাসটা ফুল সলভ হয়ে যাবে? তোমাদের সবগুলো সুন্দর মতো আমরা হচ্ছে কি প্লে লিস্ট আকারে দিয়ে দিব। আজকে হয়তোবা আমার সাথে তোমাদের শেষ ক্লাস, ঠিক আছে। আমি হয়তো আর ক্লাস নিব না, কন্টিনিউ করবো না, তোমাদের অন্য কোনো ভাই হয়তো বা ক্লাস নিবে আর কি, ঠিক আছে। আজকে হয়তো আমার শেষ ক্লাস আর কি, বুঝছো? ভাইয়া আমার সামনে হচ্ছে পরীক্ষা আছে, তো এক্সাম আছে, তো আমি আসলে সময় পাচ্ছি না, তো সেই জন্য আর কি মানে অন্য একজনকে দিতে হচ্ছে আর কি, বুঝছো? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তোমাদের যে ভাইয়া নিবে সেও অনেক ডাইনামিক, সেও অনেক ভালো টিচার, ঠিক আছে। সেও তোমাদের সুলাইমান ভাই আমারও সিনিয়র, ঠিক আছে। সে হয়তো বা ক্লাস নিবে, তো সেও অনেক ভালো বুঝাবে তোমাদের, ঠিক আছে। মেকানিক্যালের সে ভাই, ঠিক আছে। আমি ছিলাম তোমাদের সিভিলের থেকে, ঠিক আছে। সেও অনেক ভালো বুঝায়, ঠিক আছে। আচ্ছা জি, আপনার সাথে পেয়েছিলাম, সব কিছু জিজ্ঞাসা করা যায় তো?
না সেও ভালো, সমস্যা নেই, সে ভাইয়া তোমাকে সব প্রশ্ন করবার সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা যদি চাই যে আলফার সাথে বিটার একটা রিলেশন ঘটাবো, তাহলে জিনিসটা কেমন হয়, 6 আলফা সমান কি 3 বিটা বলা যায়? তাহলে আলফা সমান কী হবে বলো তো, 3/6 ইন্টু বিটা, তাহলে কি বলা যায়, 1/2 বিটা বলা যায় সমান আলফা বলা যায়। তোমার কিন্তু এভাবেও এমসিকিউ আসতে পারে, কথা বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। অথবা এটা কিন্তু এইভাবে আসতে পারে, বিটা সমান 2 আলফা, এভাবেও কিন্তু আসতে পারে। তো এমসিকিউতে দেখতে হবে, মেইন সূত্র হচ্ছে এইটা দিয়ে কনভার্ট করে আমরা এমসিকিউগুলোকে সলভ করব। এটা কিন্তু দিবে, এই সূত্রের একটা কিন্তু এমসিকিউ আসবে, অবশ্যই আসবে, 100% আসবে, বুঝছো? আচ্ছা এখন আমি দেখলাম, এটা তো মোটামুটি দেখলাম। এখন হচ্ছে যেটা করব, আমাদের কি অনেক টাফ এমসিকিউ আসবে? না না তোমাদের সিম্পল এমসিকিউ আসবে, একদম সিম্পল এমসিকিউ আসবে, ঠিক আছে। জাস্ট বেসিক কথাবার্তা দিয়ে এমসিকিউ আসবে, মানে এই মানে আমি কিন্তু তোমাদের কথার ফাঁকে ফাঁকে অনেকগুলো বলি, মানে তোমার কথাগুলোর ভিতরে বলি যে টার্মসটা কি, আপাত প্রসারণ বলতে কি বোঝায়, এটার ভিতরে কিন্তু আমি অনেক কথা বলে দিই। এখন এমসিকিউ সলভ করলে কি হবে, তোমাদের যদি এমসিকিউ দেখাই দিই, কিন্তু অন্য একটা এমসিকিউ আসলে নট নেসেসারি যে এই বই থেকে আসতে হবে এমন তো কোনো কথা না। আমি কিন্তু যে কথাগুলো বলি ওইগুলোই কিন্তু ঘুরে পাচ্ছে এমসিকিউতে আসবে। এখন বই থেকে তো আর স্যাররা তুলে দিবে না, স্যাররা স্যারদের মতো দিবে, সেই জন্য আমি তোমাদের আমার মতো করে বোঝাচ্ছি যাতে বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ রাইট। তো নেগেটিভ কোনো মার্ক তো আমাদের না, নেগেটিভ মার্কস নেই, ঠিক আছে, এটা শোনা আছে। আর লাস্টের দুটো বোঝে না। এইটুকু বোঝো না তাই? আচ্ছা দেখো, আমরা তোমাদের বলছি যে 3টা আমাদের ইউনিট আছে, মানে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ গুণন। এখন 3টার ভিতরে একটা ইন্টার রিলেশন আছে, কীরকম, 6 আলফা সমান 3 বিটা সমান হচ্ছে গিয়ে 2 গামা। এখন তোমরা বলবা ভাই এটা কেমনে আসছে, আমার একটু দেখাই দেন। এটা 2 পৃষ্ঠার প্রমাণ আছে, তোমরা ফিজিক্স 1 বা 2তে পাবা, পলিটেকনিকের ভিতরেই আছে, ফিজিক্স 1 বা 2তে আছে, আমি পড়াই, তো এগুলো তোমরা পাবা, ঠিক আছে। এখন এটা দেখার দরকার নেই, জাস্ট ফর্মুলাটা মনে রাখবা। এখন এইভাবে সরাসরি তোমাকে এমসিকিউটা আসতে পারে, অথবা তোমার কাছে দুইটা ভাঙিয়েও আসতে পারে, ধরো আলফা এবং বিটার রিলেশন আসতে পারে, অথবা বিটা এবং গামার রিলেশন আসতে পারে, ইনফ্যাক্ট গামা এবং আলফার রিলেশনও তোমার আসতে পারে। এখন তুমি কিভাবে বুঝবা, 6 আলফা সমান তো 3 বিটা, তাই না? এখন আলফা ও বিটার রিলেশন চাইতে পারে, এটা পরীক্ষার এমসিকিউর যে অপশনগুলো সেইভাবে এইভাবে আসতে পারে, আলফা সমান হচ্ছে গিয়ে বিটা/2 এও আসতে পারে। কারণ তোমরা জানো এটা আসলে কেমনে আসছে, আলফা সমান আসছে 3/6 ইন্টু বিটা, তাহলে এটা সমান 2 থাকে, তাহলে এটা সমান বিটা/2 লেখা যায় না, তাহলে আলফা সমান বিটা/2 এভাবেও আসতে পারে। আবার ইনফ্যাক্ট এই বিটাটাকে যদি এই পাশে রেখে দাও তখন 2 আলফা আসে না, এভাবেও আসতে পারে, কথা বুঝতে পারছো? ভিন্ন ভিন্ন টাইপের। হ্যাঁ ভিন্ন ভিন্ন ঘুরেই আসতে পারে, কিন্তু মেইন সূত্র হচ্ছে এইটা থেকে নিয়ে আসতে হবে, কথা বুঝছো? এখন আমি তোমাদেরকে সবগুলোই দেখাই দিতে পারি, বাট এটা দেখানোর কোনো ফায়দা নেই, মানে উপকারিতা নাই, কারণ তোমরা এগুলো নিজেদের পরীক্ষা কোনভাবে আসবে সেইটার অনুযায়ী তোমার অ্যান্সার দিতে হবে, কথা ক্লিয়ার? সূত্রটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ একটা সূত্র জাস্ট মনে রাখবা, একটা সূত্র মনে রাখবা, এটা দিয়ে সব কিছু কনভার্ট করে করবা, ওকে। এখন আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে গিয়ে আদর্শ, আচ্ছা আর একটা জিনিস, এইটা নিয়ে একটু কথাবার্তা বলি না, এটা নিয়ে কথাবার্তা বলি একটু। আমি সিকুয়েন্সিয়ালি যেভাবে পড়াচ্ছি সেইগুলো একটু নোট করে, বা এটা তো ভিডিও পাবাই, সমস্যা নেই, এত বেশি প্যারা নেওয়ার কিছু নেই, সিম্পল, এত কিছু পেশার না কিছু। ভিডিওটা হলে আর কি ভালো হয় যাতে। হ্যাঁ অবশ্যই দিব, আমি তোমাদেরকে ওই যে প্লে লিস্ট সুন্দর মতো করে দিব। আর তোমাদের তো আচ্ছা, তোমাদের যে ভিডিওগুলো আপলোড দিতেছি তোমরা, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সেগুলো কি পাচ্ছ? জি স্যার। ওইটা একটা ভিডিও চ্যানেল আছে বুঝছো, এটা প্রমোশন করে নেই, ঠিক আছে। এটা কিন্তু তোমরা একটু পেজটা, সরি ইউটিউব চ্যানেলে কি লাইক শেয়ার তারপর হচ্ছে গিয়ে কমেন্ট করে দিবা, ঠিক আছে, বুঝো না কেন এগুলো সবাই তো করো না, এটা কোনো কথা, সবাই হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দিবা, ওখানে আপডেট রেগুলার থাকবে, দিবা আর কি, একটা দিলা একটু, সমস্যা নেই তো। একটাই তো সাবস্ক্রিপশন, ধরো যে তোমার মনে হয় একটা আইডি থেকে কয়টা সাবস্ক্রিপশন করতে পারো, মানে 1000 বা কত করতে পারো, একটা দিলা, সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন এখানে আছে। এখন আমাদের 2 ধরনের ঘটনা ঘটে, কীরকম আমি তোমাদের একটু জাস্ট ডিসক্রাইব করে দেখাই। ধরো প্রথমত তোমার কাছে একটা বস্তু আছে, যে বস্তুটা একদম ধরো যে কঠিন অবস্থায় আছে, কঠিন অবস্থায় পানির ক্ষেত্রে কি বরফ থাকে না, থাকে কি না? পানির ক্ষেত্রে বলতেছি, এগুলো সব কিন্তু পানির জন্য বলতেছি, পানির জন্য, ঠিক আছে। একদম ইনিশিয়াল পজিশনে সেটা কি থাকে, একদম বরফ থাকে, তাই না?
বরফ থাকে। এখন বরফ ধরো কত ডিগ্রি বরফ হইতে পারে, আমি ধরলাম মানে 0 ডিগ্রির নিচে যা আছে সবই তো বরফ পানির ক্ষেত্রে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে ধরো 50 ডিগ্রি, মানে ধরো -5 ডিগ্রি সেলসিয়াস ধরলাম, মানে এটা ধরে নিলাম আমি, জাস্ট মানে আমার মতো করে ধরলাম আমি, -5 ডিগ্রি সেলসিয়াস ধরলাম সাপোজ। এখন এটা থেকে যদি কিছুটা তাপমাত্রা বাড়াও, ধরো তাপমাত্রা তুমি তাপ দিলা একটু করে, তাহলে এটা 0 ডিগ্রি সেলসিয়াসে তুমি নিয়ে আসছো, কোন ডিগ্রি সেলসিয়াসে? আমার আঁকাটা একটু ভুল হয়েছে, আমি একটু সুন্দরভাবে আঁকি। এটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, সরি -5 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে বরফ ছিল। এখন দেখো -0 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু অ্যাঙ্গুলার দিছি, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে ঘটনাটা ঘটে কি জানো, যখন -ডিগ্রি বরফ থাকে না, একদম একদম মাইনাস, মানে 0-র মাইনাস দিকে বরফ থাকে না, এই জায়গায় ধরো -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ আছে, ঠিক আছে? এই জায়গায় কি হয়েছে, তাপমাত্রার পরিবর্তন তুমি ঘটাইছো না, এখন মাইনাস থেকে তুমি প্লাসে নিছো, মানে তাপ দিছো না তুমি, এখানে তাপমাত্রার পরিবর্তন করছে না? হ্যাঁ তাহলে তাপমাত্রার পরিবর্তন যদি ঘটে সেটাকে বলে তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন যদি ঘটে সেটাকে আলটিমেটলি তাপমাত্রার পরিবর্তনই আমি ধরে নিচ্ছি, তাপমাত্রার পরিবর্তন। কিন্তু আরেকটা টার্মস আছে সেখানে, তাপমাত্রা পরিবর্তন হওয়ার কারণটা কি? তাপ দিছো তুমি নিচে, তুমি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে লাইটার বা যে কোনো দিয়েছো, তাপ দিছো, বরফ বরফ একটা বিকারের ভিতরে রাখছো, সেটা থেকে নিচ থেকে তুমি ল্যাম্প দিয়ে তুমি তাপ দিছো, সেখানে তাপমাত্রা বাড়ছে, তাই কিনা? আচ্ছা, সেটা 0 ডিগ্রি সেলসিয়াসে তুমি বানাইছো, হয়েছে কিনা? এখন হ্যাঁ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস কিন্তু একটা টাইমে গিয়ে সেখানে একটা বরফ আছে, একটা সাডেন টাইমে গিয়ে ও ধাপ করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হয় না, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হওয়া পসিবল কিনা? হ্যাঁ পসিবল। পসিবল। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফও হওয়া পসিবল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিও হওয়া পসিবল, দুইটাই পসিবল। কথা বুঝছো? জি এখন এই জায়গা থেকে তাপমাত্রা সেম, কিন্তু এর ভৌত অবস্থার পরিবর্তন করতেছে, বরফ থেকে পানি হইতেছে। এখন যখন তাপমাত্রার পরিবর্তন ঘটে সেই জায়গায় একটা কনসেপ্ট, আমি কনসেপ্ট হিসেবে ডিনোট করতেছি, একটু পরে জিনিসটা বলতেছি, কনসেপ্ট বলতেছি, সেইখানে যে কনসেপ্টটা কাজ করে সেটাকে বলে আপেক্ষিক তাপ। এটাকে কি বলে? আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। অর্থাৎ কোনো বস্তুর আপেক্ষিক তাপের কারণে কোনো বস্তুর তাপমাত্রা পরিবর্তন ঘটলে সেটা কি বলি? তাপমাত্রার পরিবর্তন। সেটা কি বলে? তাপমাত্রার পরিবর্তন। এখন তাপমাত্রার পরিবর্তন ঘটতে হলে আপেক্ষিক তাপ লাগবে, তাই তো? হ্যাঁ কিন্তু তুমি কি দেখো, ভৌত পরিবর্তন করতে সেখানে কিন্তু তোমার তাপমাত্রার কোনো পরিবর্তন লাগতেছে না। তাপমাত্রা পরিবর্তন লাগবে না। সেজন্য একটা জিনিস সেখানে লাগে, সেটাকে বলে সুপ্ত তাপ। কি বলে? সুপ্ত তাপ। সেটা কি বলে? সুপ্ত তাপ। তাহলে দেখো এখানে একটা তাপ লাগতেছে, বাট সেটা সুপ্ত তাপ। এখানে যেটা লাগতেছে সেটা হচ্ছে কি আপেক্ষিক তাপ। এখানে এলএফ উল্লেখ করা হয়। এখন আমি এগুলো তোমাদের কেন বলতেছি, এটার কারণ হচ্ছে এই যে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে গিয়ে সুপ্ত তাপ। সুপ্ত তাপ কি আসলে? যে তাপ পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে বলে সুপ্ত তাপ। আমার কথা কি বুঝতে ঠিক আছে? আমার এটা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? জি বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা। আরেকটা জিনিস বলছি, যেটা সেটা হচ্ছে যে বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটায়, তাপমাত্রার পরিবর্তন ঘটায় যে তাপ, সেটাকে বলে তাপমাত্রার পরিবর্তন, এখানে তাপ ঘটনা ঘটাইতেছে। আচ্ছা আচ্ছা, এখন এই দুইটা কনসেপ্টের জন্য তাপ পরিমাপ করতে হবে, কতটুকু তাপ এখানে লাগছে। অর্থাৎ তাপমাত্রা যে এখানে তুমি 5 ডিগ্রি সেলসিয়াস থেকে -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তুমি দিছো, সেখানে কত পরিমাণ তাপ তোমার লাগছে। তাপের একক কি? জুল বা ক্যালোরি, তাই না? কাজের একটু তো হ্যাঁ, কাজের এককও জুল, শক্তির এককও জুল, তাই না? তাপের একটু তাপের একক কি? জুল না বলছি না একটু আগে? ক্যালোরি বা জুল, আচ্ছা আচ্ছা 1 জুল তাপ। আর একটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার একক কি? কেলভিন, সেলসিয়াস, ফারেনহাইট, সেগুলো কি তাপমাত্রার একক। কথা বুঝেছো?
আমি সেজন্য তোমাকে তাপ এবং তাপমাত্রার ডিফারেন্সটা আগেই দেখাই আসছি। আচ্ছা, এখানে দেখো দেখো যে ঘটনা ঘটতেছে তাপ কতটুকু লাগতেছে, অর্থাৎ ভৌত পরিবর্তনে প্রয়োজনীয় তাপ। এইখানে ধরো যে তোমার ভৌত পরিবর্তন ঘটাইছে সেটা হচ্ছে H2 হিট, H মানে হিট, আর এটা ধরো H1 হিট 1, তাহলে তাপ লাগবে H2 এর জন্য যেটা লাগবে সেটাকে বলা হয় MLF। কি বলা হয়? MLF, ভর ইনটু সুপ্ত তাপ, ভর ইনটু কি সুপ্ত তাপ। আর হচ্ছে গিয়ে তাপমাত্রার পরিবর্তনে প্রয়োজনীয় তাপ, সেটা H1, সেটা সমান কি হবে? সেটা সমান হচ্ছে MS ডেল টি বা MS ডেল থিটা অনেক সময় বলে। M মানে কি? বস্তুর ভর। M মানে কি? বস্তুর ভর। S মানে হচ্ছে কি আপেক্ষিক তাপ। LF মানে কি? শুদ্ধ তাপ। ডেল টি মানে কি বলতো? তাপমাত্রার পরিবর্তন। ঠিক আছে, তাপমাত্রা পরিবর্তন। তাহলে এই দুইটা ফরম্যাট কিন্তু আমাদের লাগবে, যে তোমার ভৌত পরিবর্তনের জন্য হচ্ছে এই সূত্র লাগবে এবং তোমার সুপ্ত তাপের জন্য এই ফরম্যাট লাগবে। এই জায়গায় আরেকটা কনসেপ্ট আছে, আরেকটা কনসেপ্ট, এটাকে বলে হচ্ছে গিয়ে এটার নাম হচ্ছে যদি বল তাপ ধারণ ক্ষমতা। কি? তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা বলতে বোঝায় কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় ওই বস্তুকে, তখন সেটাকে বলে তাপ ধারণ ক্ষমতা। অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রা যদি তুমি 1 কেলভিন বাড়াইতে চাও, কোনো বস্তুর তাপমাত্রা যদি তুমি কি করতে চাও 1 কেলভিন বাড়াইতে চাও, তবে যে পরিমাণ তাপের দরকার হয় সেটাই হচ্ছে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। কথা বুঝাইতে পারছি? তাপ ধারণ ক্ষমতার একটা ফর্মুলা আছে, ক্ষমতা সমান হচ্ছে গিয়ে এটাকে সি দ্বারা ডিনোট করা হয় ক্যাপাসিটেন্স, অর্থাৎ থার্মাল ক্যাপাসিটেন্স। কি? থার্মাল ক্যাপাসিটেন্স, MS। তোমরা এটা থার্মাল ক্যাপাসিটেন্স আসলে বিষয়টা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরো তোমার লোহার ভিতরে যদি তুমি তাপ দাও, সেটা অনেক বেশি তাপ শোষণ ধরে রাখতে পারে। সেটা যদি তুমি হাতে লাগাও দেখবা যে হাত তোমার পুড়ে যাচ্ছে, তাই না? পুড়ে যাবে। কিন্তু তুমি যদি চিন্তা করো তুমি একটা রাবারকে যদি তুমি তাপ দাও, সে কি ওর নিজস্ব স্টেবিলিটি ধরে রাখতে পারে? ওর নিজেই কি পুড়ে যাবে না? পুড়ে যাবে কিনা নিজে? থার্মাল ক্যাপাসিটেন্স বলতে বোঝায় যে ও কি পরিমাণ তাপ সে ধরে রাখতে পারে, ধরে থাকার ক্ষমতা যেটা, সেইটা থার্মাল ক্যাপাসিটেন্স বা তাপ ধারণ ক্ষমতা। কথা বুঝতে? নিঃশেষ হয় না, মানে ও ধরে রাখার যে ক্ষমতা সেটা হচ্ছে এইটা। কথা বুঝতেছো? এইটার ফর্মুলা হচ্ছে গিয়ে MS, ভর ইনটু আপেক্ষিক তাপ। ঠিক আছে, আর এটা কিন্তু তাপ প্রয়োজনীয় তাপ হচ্ছে কিন্তু আবার এটা MS ডেলটি। ডেলটি মানে তাপমাত্রা পরিবর্তন। এই ডেলটির জন্য কোন ফর্মুলা ব্যবহার করবো মনে আছে? ওই যে 5 ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি ফারেনহাইট, আবার 9 ডিগ্রি কেলভিন। এটা কিন্তু ওই যে C/5 F-32/9 সমান হচ্ছে গিয়ে K-273/5, এটা কিন্তু হবে না। কথা বুঝছো? আচ্ছা, এটা রিপিট করলে বুঝতে পারবা, এখন মনে নাই হয়তো বা তোমাদের। ঠিক আছে, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে একটু ব্রেক নাও, আমরা তাহলে আবার নিউটা লিঙ্ক দিচ্ছি। ওকে, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম তোমাদের যে তার মানে দেখো তাপ ধারণ ক্ষমতা সিগল এমএস। এখন দেখো এটা তো বুঝছো তাপ ধারণ ক্ষমতার বিষয়টা আসলে কি, বোঝা গেছে না? বুঝতে পারছো তোমরা তাপ ধারণ ক্ষমতা কি? আচ্ছা এখন দেখো এখানে বরফ থেকে তুমি পানি হইছো, এখন পানিতে 0°C তাপমাত্রা পানি আছে। এখন তুমি কি করবা, সেখান থেকে কিন্তু তুমি বাষ্প পরিণত হতে চাইবে, তাই না? বাষ্প হইতে হলে কত ডিগ্রি সেলসিয়াস লাগবে? 100°C লাগবে না? লাগবে কি না? তাহলে এখানে কিন্তু পানিই আছে, মানে 0°C থেকে তুমি 100°C পর্যন্ত পানিতে রূপান্তর করছো। এর পরবর্তীতে গিয়া সেখান থেকে এই পজিশনে গিয়ে 100°C অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন না কইরা সেখানে কিন্তু বাষ্পে রূপান্তর হবে। কথা কি বোঝা গেছে? তোমার সেম কনসেপ্ট। দেখো বরফ থেকে তুমি পানি করছো, তার মানে কি তাপমাত্রার পরিবর্তন তুমি ঘটাইছো, তার কি তাই কিনা? সেজন্য তোমার কি করতে হবে, তাপ দিতে হবে না এখানে? হ্যাঁ, এখানে তাপ দিয়ে তুমি তাপমাত্রা বাড়াইছো, সেজন্য কি তাপ লাগছে, এই যে এমএস ডেল টি, এই পরিমাণ তাপ এখানে লাগছে, তাই তো? আবার এই জায়গায় গিয়ে দেখো এই জায়গায় কিন্তু তোমার লিন তাপ লাগছে, লিন তাপ বলে এটাকে, বা সুপ্ত তাপ যেটা, এইটা এমএলএফ, এইটুকুর জন্য এমএলএফ লাগছে না? এখন 0°C তোমার পানি আছে, তখন তুমি করছে আরো তাপ দিছো, মানে ল্যাম্প দিয়ে তুমি আরো তাপ দিছো। তাপ দেওয়ার ফলে তুমি সেটা 100°C পর্যন্ত ফুটাইছো পানিটাকে তাপমাত্রা দিয়ে, তাপ দিয়ে। তাহলে 0°C তাপমাত্রা পানি থেকে তুমি 100°C তাপমাত্রা পর্যন্ত পানি গেছো, তাহলে সেখানে তাপমাত্রা পরিবর্তন করছে না? হ্যাঁ, তাপমাত্রা পরিবর্তন ঘটলে সেইখানে কি সূত্র পড়বে? এমএস ডেলটি। হ্যাঁ, এমএস ডেলটি। তাহলে এই জায়গায় ধরলাম আমরা H3 গেছে, মানে তোমার H3 তাপ দেওয়া লাগছে, ঠিক আছে? এরপরে গিয়ে দেখো পানি যখন একদম ফুটতে থাকবে, লাস্টে সেটা স্ফুটনাঙ্কে যখন পৌঁছাবে তখন সেটা কি ধাপ করে বাষ্পে পরিণত হবে না? তাহলে বাষ্পে যখন পরিণত হইতে চাইবে তখন সেখানে কি লাগবে? লিন তাপ লাগবে না? H4 লাগবে, এখানে কিন্তু LF লাগবে, এখানে কিন্তু S লাগবে। কথা বুঝিয়ে পারছি? তোমাকে যদি বলে এখন যে 5 কেজি ভরের অর্থাৎ 5 কেজি ভরের একটি বরফ যার তাপমাত্রা হচ্ছে -5°C, সেখান থেকে তুমি সেটার তাপমাত্রা যদি তুমি সেটাকে বাষ্পে পরিণত করতে তোমার কত তাপ দিতে হবে? আমার প্রশ্নটাকে আবার করব। প্রশ্নটা হচ্ছে যে কোনো একটা বরফ খণ্ডের ওজন হচ্ছে গিয়ে 10 কেজি, সেইটার বরফখণ্ডের তাপমাত্রা হচ্ছে বর্তমানে আছে -5°C, সেটাকে বাষ্পে পরিণত করতে তোমাকে কি পরিমাণ তাপ দিতে হবে? তাহলে তখন টোটাল তাপ H সমান কি হবে বলো তো? H1 + H2 + H3 + H4 লাগবে না? এই চারটা যে মোট তাপ, সেটাই তাপ দিলেই তো সেটা বরফ থেকে সেটা পানিতে পরিণত হবে, তাই কি না? আমি কি আবার রিপিট করব? বুঝো নাই? বুঝতে পারো না? আবার বলবো? আচ্ছা, H1 মানে হচ্ছে কি তোমার এই যে -5°C থেকে 0°C পর্যন্ত এই বরফের তাপমাত্রার পরিবর্তন ঘটাইতে তোমার কি পরিমাণ তাপ লাগে, সেই তাপটা হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তনের প্রয়োজনীয় তাপ হচ্ছে H1, সেটা এমএস ডেলটি। এটা কি -5 এরকম ভাবে ধরা হয়? হ্যাঁ, এটা কিভাবে হবে দেখো, H1টা কেমনে হবে?
এই জন্য হবে এম এর ভর ধরো 10 কেজি বললাম, 10 কেজি বরফ আছে, তাই না? আছে কি না? হ্যাঁ হ্যাঁ 10 কেজি বরফ আছে। এখন একটা এস আছে এখানে, তাই না? এস এর একটা এক্সাক্ট ভ্যালু আছে, সেটা আমি তোমাদের এখন জানাচ্ছি। আর এখানে ডেল টি হবে, তাপমাত্রা পরিবর্তন কত করছে? 0 -5 ডিগ্রি সেলসিয়াস। এটা কি কেমনে লিখছি বুঝছো? মানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস গেছো, আগে ছিল -5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রা পরিবর্তন টোটাল কতটুকু ঘটেছে? 5 ডিগ্রি পরিবর্তন ঘটেছে না? তাহলে এটাকে মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়ে যায়, অর্থাৎ তখন সেটা -5 ডিগ্রি সেলসিয়াস দিলেও হয়, বুঝছো? তখন 5 দিয়ে গুণ করলেও হয়, এইটা বুঝছো? হ্যাঁ আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে যে তোমার এস এর যে ভ্যালুটা এবং এই জায়গায় যে এলএফ এর ভ্যালুটা, সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে সেটা একদম একদম কনস্ট্যান্ট। সেই ভ্যালুটা কত সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? আমি একটা ছক আকারে সেটা তোমাকে দিচ্ছি। বরফ গলনের সুপ্ত তাপ, এলএফ, ঠিক আছে? বরফ গলনের সুপ্ত তাপ সেটা হচ্ছে গিয়ে তোমার সমান হচ্ছে গিয়ে, সাধারণত এটা হয় 80 ক্যালোরি পার গ্রাম। কি? এটা কিন্তু সরাসরি এমসিকিউতে আসতে পারে, এটা 80 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? এইটার আর একটা ইউনিট আছে, সেটা হচ্ছে জুল পার কেজিতেও করা যায়। এটা ইউনিটটা কিসে করা যায়? জুল পার কেজি। হ্যাঁ, সেইটার মান হচ্ছে কি 3.34 ইন্টু 10⁵ জুল পার কেজিতেও এটা করা যায়। ক্লিয়ার? তোমার কিন্তু তোমার তোমার সূত্র মুখস্থ রাখার দরকার নাই, তুমি শুধু জাস্ট মনে রাখবে 80 ক্যালোরি, এইটা জাস্ট মনে রাখলে এইটা পারবা। কেমনে পারবা দেখাই, জাস্ট ইউনিট কনভার্সন। 80 আছে, ক্যালোরি থেকে জুলে নিতে হলে কত দ্বারা গুণ করতে হবে? 4.2, তাই কি না? হ্যাঁ, তাহলে 4.2 দ্বারা গুণ করতে হবে না? 4.2 গুণ করলা, আর নিচে থাকে আছে গ্রাম, গ্রাম থেকে কেজিতে নিবা, তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে না? 1000 দ্বারা ভাগ করলে আসলে এই 1000 কি উপরে উঠে যায় না? কারণ ইনভার্স আছে যেহেতু, উল্টে যাবে না? তাহলে 80 ইন্টু 4.2 ইন্টু হচ্ছে 1000। হ্যাঁ, তাইলে ওইটা করলে ওই হিসাব করে দেখো, এইটার মতোই একটা ভ্যালু আসে, দেখো একটু তোমরা। ঠিক আছে, এটা আসে 3.36। আচ্ছা 3.36ই ধরো, সমস্যা নেই, একই কথা। ক্লিয়ার? আসে? না তো আসে নাকি? কত আসছে? কত অনেক মান চলে আসে। কত আসে বলো? আবার ওইটাকে কি বলো? তোমার আসছে কত? তোমার আসছে এরকম 33600 এরকম আসছে। এটা আমার আসছে। এইটা কি যদি একটু মানে জাস্ট ইএনজি দাও, তোমার ক্যালকুলেটর ইএনজি যদি লাগবে না, জাস্ট মনে তোমাদের সিস্টেম বলছিলাম না 3 পয়েন্ট, জাস্ট যার পরে দশমিক 3.36 লিখবা ইন্টু দশমিকের পরে যে কয়টা ভ্যালু থাকবে সেই কয়টার উপর 10⁻⁴ ভ্যালু হবে। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5, 1 2 3। আচ্ছা সরি, জি 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 বলো। শূন্য আরেকটা আছে, 10⁵ হবে, তাই কি না? ঠিক আছে, বুঝছো সবাই? আমার মা কত আসছে তোমার? আমার 3.2 কি জানো পয়েন্ট না তো 3.1 কি জানো হবে। না এরকম তো আসার কথা না, তুমি কি ভুল করছো বলো তো? জাস্ট গুণ দিবা 80 ইন্টু 4.2 ইন্টু 1000, এইটা জাস্ট দিবা। হ্যাঁ হ্যাঁ এটাই দিছি। কত আসছে বলো তো? এগুলো তাই চলে আসবে। জি ওইটা গুণ করে ইএনজি করো, তোমার ওই যে ক্যালকুলেটরে দেখো ইএনজি অপশন আছে, ওখানে ক্লিক করো। কোন ফোনে ইএনজি তো নাই। তোমার তোমার কি এইটা আসছে? তোমার কি এই ভ্যালুটা আসছে 3360000 এটা আসছে?
তোমার কি এই ভ্যালুটা আসছে? আমার আসছে স্যার। এইটা আসছে কিনা, যে পারো না তাকে বলতেছি, এইটা আসছে কিনা? না না আমার তো এটা আসেনি। আচ্ছা তুমি এটা ট্রাই করে দেখো, এইটাই আসবে। হ্যাঁ সবারই এইভাবে আর আসবে, ঠিক আছে। আচ্ছা এখন ট্রাই করার দরকার নেই, এটা শিওর থাকো এইভাবেই আসবে। আচ্ছা এটা আমরা বরফ গলনের সুপ্ততাপ জানছি, এখন বাষ্পীভবনের একটা সুপ্ততাপ আছে। এই যে বাষ্পীভবন আছে না, তো এখানে কিন্তু একটা লিঙ্ক তাপ লাগছে, এই বাষ্পীভবনের একটা সুপ্ততাপ আছে। বাষ্পীভবনের সুপ্ততাপ, এটা এলএফ সমান হবে এটার, এটা যে ভ্যালু হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম, বুঝছো? 540 ক্যালোরি পার গ্রাম। আর এটা যদি তুমি তোমার সিজিএ মানে এমকেএস ইউনিটে নিতে সেটা হচ্ছে 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। কথা বোঝা গেছে? এটা কি সূত্র? সূত্র না, এই ভ্যালুটা মনে রাখবা, একটা যে ভ্যালু মনে রাখবা, এইটা থেকে এটা কনভার্ট করবা। কিভাবে করবা সেইটা, এইটার থেকে এইটা কিভাবে কনভার্ট করে সেম ভাবে এটা থেকে এইটা কনভার্ট করবা, এটা দেখাইছি একটু আগে। ক্লিয়ার? আচ্ছা জাস্ট মনে রাখবা 80 আর 540 সেইটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা এখন আসতেছে যে তোমার, এখন যেটা বলবো সেটা হচ্ছে কি তোমার যে আপেক্ষিক তাপ নিয়ে কথাবার্তা বলবো এখন, ঠিক আছে। এখন দুইটার আপেক্ষিক তাপ আছে, একটা হচ্ছে বরফের আর একটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ আছে। বরফের আপেক্ষিক তাপ আর পানির আপেক্ষিক তাপ। এটা হচ্ছে সুপ্ত তাপ ছিল এতক্ষণ। বরফের আপেক্ষিক তাপ এস সমান, বরফের যে আপেক্ষিক তাপ সেটা সাধারণত হচ্ছে গিয়ে তোমার 0.5, এটা সাধারণত হচ্ছে তোমার 0.5 গ্রাম, সরি 0.5 ক্যালোরি গ্রাম ইনভার্স অন সেলসিয়াস ইনভার্স 1। এইটা হচ্ছে তোমার তোমার কি বলে ওই যে তোমার ইসের সুপ্ততাপ 0.5 গ্রাম, সরি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা যে সিজিএস। আর এমকেএস এর এটার ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার 2100 জুল পার কেজি কেলভিন ইনভার্স 1। এটা কিন্তু এমসিকিউতে সরাসরি ভ্যালুগুলো কিন্তু আসবে মুখস্থের মতো, ঠিক আছে, ঠিক আছে। আর পানির ক্ষেত্রে পানির যে আপেক্ষিক তাপ সেটা হচ্ছে গিয়ে এস সমান আসলে 1, সেটা সিম্পল 1, এটা ডাবল আর কি, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আর এটা যদি তুমি এমকেএসে করো সেটা আসে 4200, এটা ডাবল 4200 জুল পার কেজি কেলভিন ইনভার্স 1, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। ও সরি সরি সরি, এটা এখন তোমাদের পড়ানো শেষ, এখন জাস্ট এমসিকিউ সলভ করবো আমরা, ঠিক আছে, ঠিক আছে। ওকে এখন আমরা জাস্ট লাস্ট যে সূত্রটা সেটা পড়বো, সেটা হচ্ছে গিয়ে আদর্শ গ্যাসের একটা সূত্র আছে। এইটুকু বুঝছো নাকি বুঝো নাই? আমি রিপিট করবো। এইটুকু বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা কিছু বোঝানোর কিছু নাই, এখানে জাস্ট সূত্র জাস্ট। বরফ গলনের সূত্র হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, বাষ্পীভবনের সূত্রটা হচ্ছে 540 ক্যালোরি পার গ্রাম। এইটা থেকে এটা কনভার্ট করতে হয়, কীভাবে করতে হয় দেখাইছি। আর একটা হচ্ছে আপেক্ষিক তাপ, এস এর ভ্যালুগুলা এমএস ডেল থিটা, এই যে এস এর ভ্যালুগুলো, আর এতক্ষণ ধরে এলএফ বের করছি। বরফ গলনের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা এইভাবে না দিলেও হয়, কেলভিন না দিলেও হয় এখানে, সেলসিয়াস। আর পানির ক্ষেত্রে আপেক্ষিক সেটা হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস অথবা 4200 জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। কথা কি ঠিক আছে? এটা থেকেও এইটার থেকেও কিন্তু এটা কনভার্ট করে, জাস্ট কনভার্ট কীভাবে হয় তোমরা করে নিবা, একই করা যায়, ঠিক আছে, ওইভাবে উপরে যেভাবে করছে ওইভাবে। আচ্ছা এখন আমরা জাস্ট একটা ফর্মুলা পড়বো, লাস্ট ফর্মুলা, এরপরেই আমরা এমসিকিউতে চলে যাব, এমসিকিউ সলভে চলে যাব।
কি আজকে গণিত ক্লাস কি হবে? হ্যাঁ হ্যাঁ হবে তো মেবি তোমাদের। আচ্ছা আদর্শ গ্যাসের সূত্র কি বলে? আদর্শ গ্যাসের তোমাদের ক্লাস তো মেবি 10টায়, তাই না? রেগুলার কয়টা ক্লাস? তোমাদের তো রেগুলার মানে চারটা চারটা ক্লাস এমন হয়েছে রেগুলার, তাই না? আজকে কি কয়টা হচ্ছে তাহলে? বুঝি নাই, বলো। কয়টা হচ্ছে তাহলে আজকে? ও আজকে আজকে তোমাদের তো 2টা চ্যাপ্টার একসাথে করানোর কথা ছিল, তো আজকে গত একটু আগে একটা চ্যাপ্টার করালাম, এখন হচ্ছে একটা চ্যাপ্টার শুরু হলো, বুঝছো? যে গণিতের কথা বললো ভাইয়া। ও আচ্ছা, হ্যাঁ আমি তো জাস্ট ফিজিক্স পড়াচ্ছি তোমাদের, মানে আমরা বুঝেছি ম্যাথ মানে সাবজেক্ট কয়টা তোমাদের, ফিজিক্স ম্যাথটা আর কি একটু পরে হবে, আবার 10টার দিকে শুরু হবে, বুঝতে পারছো? এই শিডিউলটা একটু আগের ভাগে দিলে ভালো হয় না? দেওয়া আছে তো তোমাদের, তোমাদের ক্লাস রুটিন তো দেওয়া আছে, পাও নাই? না আজকে আমি জয়েন করছি তো। ও আচ্ছা, তোমাদের ক্লাস রুটিন অনেক আগেই দেওয়া আছে, ঠিক আছে, একটু উপরে গিয়ে দেখবা, ঠিক আছে। আচ্ছা, আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে গিয়ে পিভি সমান এনআরটি, ঠিক আছে। পিভি সমান কি? এনআরটি। তো পিভি মান হচ্ছে কি প্রেসার, চাপ, পি মান হচ্ছে চাপ, বি মান হচ্ছে আয়তন, এন মান হচ্ছে মোল সংখ্যা, আর মান হচ্ছে গিয়ে মোলার ধ্রুবক। এটা একটা ভ্যালু আছে কিন্তু, ঠিক আছে, এটা ভ্যালু হচ্ছে গিয়ে 8.314, ঠিক আছে, 314, এটা একটা ইউনিট আছে, একটু পরে বলতেছি। আর টি হচ্ছে কি তাপমাত্রা, ঠিক আছে। ওই মোলার ধ্রুবকের যে ভ্যালুটা, এটা কিন্তু সরাসরি তোমার এমসিকিউতে দিয়ে দিতে পারে, ঠিক আছে। মোলার ধ্রুবকের ভ্যালুটা কত সেটা কিন্তু তোমার সরাসরি জানতে চাইতে পারে, সো বি কেয়ারফুল, ওইটা কিন্তু তোমার আসতে পারে পরীক্ষার ক্ষেত্রে, মোলার ধ্রুবকের মানটা। এটা হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্সন মোল ইনভার্সন, ঠিক আছে। এটা কিন্তু আসতে পারে এমসিকিউতে সরাসরি। তো এটা হচ্ছে তোমাদের কথাবার্তা। আমরা কিছু এমসিকিউ সলভ করি নাকি, করা যায়? জি। ঠিক আছে। আমরা প্রথমত শুরু করব হচ্ছে তোমার 1 নাম্বারের দিয়ে। 1 নাম্বারে কি বলছে বলো তো? 1 ক্যালোরি সমান কত জুল? অ্যান্সার কত নাম্বার? 4.2 জুল, গ নাম্বার অ্যান্সার, তাই না? 4 নাম্বার দেখো, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কি তাপের প্রয়োজন? 1 ক্যালোরি, তোমার বলছি না, মনে আছে? এটা কোন বই থেকে ভিডিওগুলো লাগবে? তুমি তো নতুন আছে, এটা হচ্ছে আমরা প্রকৌশলী ভর্তি গাইড থেকে দেখাচ্ছি, আর তোমাদের ড্রাইভ লিঙ্ক দিয়ে দিচ্ছি, দিই মানে ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, সেখানে হচ্ছে কি প্রতিদিন ক্লাসের যে তোমার হচ্ছে গিয়ে ক্লাসের যেগুলো তোমার সাপ্লিমেন্ট যেগুলো দরকার হবে সেগুলো আমরা ওই ড্রাইভে দিয়ে দিই। তুমি মনে হয় পাও নাই, তাই না? না না। আচ্ছা, ওকে কি একটু সবাই তোমরা একটু লিঙ্কটা দিতে পারবে না? আমি দিব। আচ্ছা দাঁড়াও, আমি আবার দিচ্ছি, দাঁড়াও, এটা আগে দেওয়া আছে। আচ্ছা, লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের ভিতরে দেওয়া আছে চ্যাপ্টার 6-এর ভিতরে এই ফাইলটা দেওয়া আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা কন্টিনিউ করি তাহলে। 4 নাম্বারটা সবাই পাইছো? 4 নাম্বারটা কত কি হবে? ক হবে, খ হবে, নাকি গ হবে, নাকি ঘ হবে? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কি তাপের প্রয়োজন হয়? এটাকে 1 ক্যালোরি হবে, এটা আমি তোমাদের বলছিলাম, রাইট। তোমরা একটু 20 নাম্বারে যাবা, কি বলছে? 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? ফর্মুলা মনে আছে? C/5 সমান F - 32 বাই কত? 9। তাহলে কিসের তাপমাত্রা বলে দিছে? সেলসিয়াস স্কেলে বলে দিছে, তার মানে ফারেনহাইট স্কেল লাগবে, তার মানে F - 32 এটাকে রেখে দিলাম, সমান এটা হবে 9C বাই হচ্ছে 5, তখন হবে F সমান হবে 9C - 5 - 32। তাহলে 9C এর ভ্যালু কত? 5 5 5
-32। আমি কিছু ভুল করছি? এটা গিয়ে মাইনাস, যেহেতু এই পাশে হয়ে যায় প্লাস, তাহলে 5 5 কাটা গেল, 32 আর 9 কত, 41 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে নাকি বুঝিয়ে দিব? রিপিট করব, বলো তো। একবার রিপিট করেন। আচ্ছা, এই ফর্মুলাটা কি মনে আছে সবার? এই ফর্মুলাটা c/5 f-32/5, অর্থাৎ একটা স্কেলের তাপমাত্রা থেকে অন্য স্কেল নিয়ে যাবে। কারণ তোমার প্রশ্নে বলে দিছে যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে, মানে সেলসিয়াস স্কেলের ভ্যালু বলে দিছে। সেলসিয়াস স্কেলের ভ্যালু বলছে 5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে সি এর জায়গায় কত বসবে, 5 বসবে না? আর এফ এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি জাস্ট একটু এটাকে বলে ইকুয়েটিং করা, মানে সমীকৃত করা, মানে এফ -32 এটাকে রেখে দিয়েছি আর 9টাকে এটার সাথে গুণ করছি, তার মানে 9 × c, নিচে থাকে 5। ঠিক আছে, তাহলে এখন এফটাকে রেখে দিয়েছি, তাহলে -32 ছিল, সেটা এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তাহলে আর 9 × c এর ভ্যালু কত, 5 না? c এর ভ্যালু 5 বসাইছি, নিচে আসছিল 5 + 32, তা 5 5 কেটে দিলাম, তো এখানে থাকতেছে 9, এখানে থাকতেছে 32, তা 32 আর 9 মানে হচ্ছে 41 ডিগ্রি ফারেনহাইট। সবাই বুঝছো নাকি বুঝো নাই? আবার রিপিট করতে হবে? না না বুঝছি। তাহলে তোমরা 21, 22, 23 এগুলো করবা। 27 নাম্বারটা কি আমার বলে দিতে হবে? 28 নাম্বারটা কি বলে দিতে হবে? 29 নাম্বারটা কি বলে দিতে হবে? কিছুই বলে দিতে হবে না, ঠিক আছে? 32 নাম্বার বলে দিতে হবে না, কিছু বলে দিতে হবে না। 41 নাম্বার বলতে হবে না। 45 নাম্বার কি বলছে? 45 পাইছো তোমরা? 45? ওই যে চাপ অপরিবর্তিত ওটা। হ্যাঁ, চাপ অপরিবর্তিত রেখে একই তাপমাত্রা পার্থক্যের জন্য নিচের কোন পদার্থটির প্রসারণ সবথেকে বেশি হবে? সাধারণভাবে অক্সিজেনের প্রসারণ সবথেকে বেশি হবে, কারণ অক্সিজেন কি একটা বায়বীয় পদার্থ, বায়বীয় পদার্থের প্রসারণ কি দ্রুত হয়। বুঝতে পারছো? তো এই বইয়ের এমসিকিউ গুলো যদি আমরা পড়ি, এগুলা কি আসতে পারে না? এইগুলোই তো আসবে মত করে না, এইগুলোই আসবে, এইগুলোই জাস্ট তোমরা প্র্যাকটিস করবে, আর কিছু করার নাই, দরকার নেই। তো আমরা যেগুলো বুঝাচ্ছি, এই যা বুঝাচ্ছি এইটা দিয়ে আমরা ক্লাসগুলো সুন্দরভাবে করবা, আর এই এমসিকিউগুলো জাস্ট বাসায় প্র্যাকটিস করবা, আর কিছু দরকার নেই। বুঝছো? না, আমি বলতেছি কোনটা, যে এই যে বইয়ের যে এমসিকিউ গুলো আছে না, জি আর আপনারা যেগুলো করাই দিতেছেন, জি। এগুলা যদি পড়ি তাহলে এই বইয়ের বাইরে থেকেও কি আসবে নাকি? না না, যদি আসে আর কিচ্ছু দরকার নেই, যদি আসে সেটা আমি তোমাদের ক্লাসের ফাঁকে ফাঁকেই কিন্তু অনেক তথ্য দিয়ে দিই, ওইগুলো জাস্ট জানলেই হবে। বুঝছো? আচ্ছা আর তোমাদের আগের চ্যাপ্টারগুলোতে আমরা হ্যান্ড নোটগুলো সাপ্লাই করে দিই, সেখানে এই শীটের বাইরেও অনেক বেসিক কথাবার্তা দেওয়া আছে। ইনফ্যাক্ট আমরা কনসেপ্ট ভিডিও দিই তোমাদের প্রয়োজন লাগলে। বুঝছো? কিন্তু এই ষষ্ঠ চ্যাপ্টারটা লাগবে না বিধে আমি তোমাদেরকে দেই নাই, বাকিগুলোই দেওয়া আছে। তাহলে আর একটা আচ্ছা, আর তো এখানে আছে এই চ্যাপ্টারে অত বেশি তোমাদের সিম্পল ম্যাথ, তোমরা পারবা আশা করি। এই বইটাই কি বেশি? হ্যাঁ মাসুদ, কিছু বলবা? বলো। আপনার যে স্যার ইউটিউব চ্যানেল আছে স্যার, ওখানে তো স্যার ভিডিও স্যার সবগুলো দেখতে স্যার আমরা ডাউনলোড করে স্যার পরে যে কোনো সময় দেখতে পারতাম। সেটা শুধুমাত্র তোমার এই 6টা চ্যাপ্টার করতে পারবা, ঠিক আছে? মানে জাস্ট ডেমো ক্লাসগুলো করতে পারবা, কিন্তু বাকিগুলো তোমাদের ফেসবুক পেজে আপলোড করা হবে। বুঝছো? স্যার আমাদের স্যার যে একটা কিছু ভিডিও স্যার আপডেট করা নাই স্যার। আমি করে দিচ্ছি, কোনো টেনশন করো না। জাস্ট আজকে একটু সময় দাও আমাকে, মানে জাস্ট ক্লাসটা তো মাত্র শেষ হইলো, জাস্ট আমি প্রতিদিন রেগুলার আপডেট দিই তোমাদের গ্রুপে, আছে লিঙ্কগুলো দিয়ে দিই। বুঝছো? টেনশন করার কিছু নেই, সব কিছু ক্লিয়ারলি একদম আমি দিয়ে দিব, একদম ফরম্যাট করে সব কিছু। আমি সব কিছুই সুন্দর মতো দিয়ে দেবো, এ বিষয়ে টেনশন করিও না, ঠিক আছে? আচ্ছা, তোমরা জাস্ট তোমাদের যে 57 নম্বর ম্যাথটা বলছে তামার আপেক্ষিক তাপ এত হলে 5 কেজি তামার তাপ ধারণ ক্ষমতা বলো। সূত্র হচ্ছে C = ms, ঠিক আছে? C = ms ফর্মুলায় বসাবা, ঠিক আছে? আবার 41 নম্বর ম্যাথটা বলছে 1 কেজি বরফের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কত তাপ লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে এই যে ফর্মুলা বসাবা ms ডেল থিটা, এই ফর্মুলা বসাবা, s এর যে ভ্যালু বসাবা 2100, ঠিক আছে? মানে ম্যাথগুলো খুবই ইজি, ম্যাথগুলো কোনো এই চ্যাপ্টারের ম্যাথগুলো কোনো জানি। এখন বলছে দেখো যে 68 নম্বর ম্যাথটা দেখো, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি বরফ গলে, হ্যাঁ -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ।
এখন দেখো এই জায়গায় কিন্তু দুইটা লাগবে, একটা এমএলএফ লাগবে আবার এমএস ডেল থিটা লাগবে, দুইটা লাগবে। মাসুদ কিছু বলবা আরো? আচ্ছা, তারপরে বলছে দেখো 84 নম্বরটা দেখো একটু কি বলছে। 70.6 সেন্টিমিটার পারদ চাপে পানির স্ফুটনের কথা, এটা একটু মনে রাখবা। এটার মান হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আচ্ছা, এখানে আসলে ম্যাথগুলো করানোর কিছু নাই, আমি এমনভাবে তোমাদের পড়াইছি, এখানে আসলে এক্সট্রাভাবে তোমাদের কিছু বোঝানোর নাই, বুঝছো? আমি অনেক এগুলো ডিসক্রাইব করেই বলছি। আচ্ছা, তোমাদের একটা ম্যাথ করাই, সেটা হচ্ছে তোমরা যাবা হচ্ছে গিয়ে তোমরা 68 নম্বর ম্যাথটার দিকে যাও। 68। মাহিম ভাই তোমার মাইক একটু মিউট করো, ভয়েস আসতেছে। আচ্ছা, 68 নম্বর কি বলছে? -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ কত? ঠিক আছে, তো তাপমাত্রা আগে ছিল কত? -5 ডিগ্রি সেলসিয়াস, তাই না? সেখান থেকে বলছে তোমার সেটা ছিল বরফ, বরফ থেকে তুমি কি করছো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত করছো, বরফ। তারপরে বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করবা, তার মানে এই জায়গা থেকে আরেকটা লিঙ্ক তাপ লাগবে পানিতে পরিণত করতে, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এইটুকু সবাই বুঝছো নাকি বুঝো না? এইটুকু অর্থাৎ -0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ ছিল, সেইটা থেকে পানিতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে তোমার কত তাপ লাগবে? এখানে দুইটা ঘটনা ঘটবে। প্রথম -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ ছিল সেটা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ টাইপে রূপান্তর করতে হবে। সেই জন্য মোট যে তাপ লাগবে সেটা হচ্ছে মোট তাপ প্রয়োজন, সেটা H সমান হবে, এই জায়গায় লাগবে H1 আর এই জায়গায় লাগবে H2। কারণ প্রথমত -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত করতে তাপমাত্রা লাগবে সেটা হচ্ছে H1। H1 এর মান হবে ms del theta। H1 কি উইল বি ms del theta বা del t। আর পরবর্তীতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হলে যে তাপ লাগবে সেইটাকে বলতেছি H2। ইউনো এই তাপমাত্রা হচ্ছে একটা লিঙ্ক তাপ বা সুপ্ত তাপের কারণে ঘটছে, মানে ভৌত পরিবর্তন ঘটছে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু mlf হবে। যদি mlf হয় তাহলে H উইল বি H1 plus H2 and H1 can be denoted by ms del theta and then H2 will be as usual mlf. Finally, if we equate all this formula, we know that এখানে আমাদের প্রথমত ডেল থিটা কতটুকু হয়েছে সেটা জানতে হবে। ডেল টি উইল বি মাইনাস, আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছেছে, সেখান থেকে আমাদের মাইনাস ছিল 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে কতটুকু তাপমাত্রা বাড়ছে? হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ, হ্যাঁ 5 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে গেছো, তার মানে জিনিসটা এরকমের হয় 0 -5, দ্য ভ্যালু উইল বি 5। কত ভ্যালু উইল কত? 5, তাই কি না? 5 যদি হয় তাহলে ডেল তুমি পেয়ে গেছো। এখন এম এর ভ্যালু তোমাকে বলে দিছে, এম কত? 2 কেজি, তাই না? তাই তো 2 কেজি বরফ গলে, তাই না? যদি 2 কেজি হয় তাহলে দেখো 2 into, এখন তোমার ফার্স্ট অফ অল হোয়াট ইউ হ্যাভ টু নো যে বরফের আপেক্ষিক তাপ কত? বরফের আপেক্ষিক তাপ মনে আছে কারো? কত? 0.5 কি ছিল? 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ছিল। সেটাকে যখন আমরা এমকেএসি নিয়ে যেতেছিলাম তখন হয়েছে 2100 জুল পার কেজি জুল পার কেজি কেলভিন হয়েছিল। তাহলে এস এর ভ্যালু কত? 2100, একটু আগে বলছি, জুল পার কেজি কেলভিন। কথা ক্লিয়ার? বুঝে নাই মনে হয় কিছু? আর রিপিট করবো কোন জায়গা থেকে বুঝে নাই? আবার প্রথম থেকে বলবো? রায়হান আমি হতাশ। আচ্ছা বলবো, আবার রিপিট করবো? আমার জানতে চাইলে বলো, সমস্যা নেই। দেখো আমাদের বলছি যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পরিমাণে একটা বরফ ছিল, সেটা থেকে তোমাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে হবে।
ফার্স্ট অফ অল তোমাকে -5°C তাপমাত্রার যে বরফটা ছিল সেইটা থেকে 0°C তাপমাত্রার বরফে রূপান্তর করতে হবে। সেজন্য যে তাপটা তোমার লাগবে সেটা হচ্ছে MS∆T। তাপমাত্রার পরিবর্তন এখানে ঘটছে 5 ডিগ্রি পরিবর্তন করছে, 5°C পরিবর্তন করছে। তোমরা জানো তাপমাত্রা যদি 5°C পরিবর্তন ঘটে সেটা কিন্তু সেলসিয়াসে পরিবর্তন করছে, বাট এখানে আমাদের এম আছে কেজিতে, এখানে এস আছে MKS-এ, যেহেতু দুটোটাই MKS ইউনিটে আছে সেক্ষেত্রে এখানে কিন্তু সেলসিয়াস রাখা যাবে নাকি কেলভিনে নিতে হবে বলো? স্যার কেলভিনে নিতে হবে। এখন কেলভিনে নিতে হবে। এখন আমি এই জায়গায় লিখতেছি এস এর, আচ্ছা আমি এই জায়গায় বলতেছি না এই জায়গায় যে ভ্যালু 5 সেই ভ্যালুই আমি 5ই লিখবো, এখানে আমি কোনো চেঞ্জ করব না। আমি কি ভুল বলতেছি না সঠিক বলতেছি? স্যার ভ্যালু তো 5ই, রাইট। এটা সঠিক। কিন্তু তোমার যদি ফারেনহাইট স্কেলে সেটা যাইতো তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যেত, কিন্তু যেহেতু কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেল থেকে তুমি কেলভিনে যাচ্ছ সেখান থেকে কিন্তু ভ্যালু সেম। কেন? তুমি জানো এই 5°C সমান 9°F সমান হচ্ছিল 5 কেলভিন। দেখো সেলসিয়াস থেকে কেলভিনে যখন যাবা তখন এই জায়গায় আসে 5°C সমান 5 কেলভিন, 5 কেটে গেলে সেলসিয়াস স্কেলে যে পরিবর্তন ঘটে কেলভিন স্কেলে ওই সেমই পরিবর্তন ঘটে, পরিবর্তনের কোনো পার্থক্য নাই, বুঝছো এই দুইটা স্কেলের মধ্যে। কিন্তু ফারেনহাইট স্কেলের সাথে কেলভিনের ঝামেলা আছে, আবার সেলসিয়াস স্কেলের সাথেও ফারেনহাইটের ঝামেলা আছে। কথা বুঝাইতে পারছি? ম্যাথটা কি একটু ঘুরমেলে লাগতেছে? ফিজিক্স তো সবার কাছে একটু আচ্ছা সিম্পলভাবে বলি, মানে একটু সহজভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সহজভাবে বোঝার চেষ্টা করো। অনেকগুলো টার্মস চলে আসছে তো এখন এই জন্য একটু ঝামেলা হয়ে যেতেছে। আচ্ছা তোমাদের এত বড় কিছু আসলে জাস্ট একটা ফর্মেটে আসবে। আচ্ছা দেখো প্রশ্নে তোমাকে বলছে কি, প্রশ্নটা আগে বোঝো। প্রশ্ন বলছে -5°C তাপমাত্রায় 2 কেজি বরফ গলে 0°C তাপমাত্রায় পানিতে পরিণত হতে কতটুকু তাপ লাগবে, অর্থাৎ প্রয়োজনীয় তাপ কত, এটা চাইছে কিনা? হ্যাঁ। তোমার -5°C তাপমাত্রার বরফ আছে তোমার কাছে, সেটার পরিমাণ কত? এম এর ভ্যালু বলছে কত? 10 কেজি। ঠিক আছে, এইটুকু পর্যন্ত বুঝছো? যেখান থেকে বুঝবা না আমাকে কিন্তু বলবা, না বললে কিন্তু আমি আগাইতে পারবো না, ঠিক আছে? এইটা যে 10 কেজি সেটা তো তুমি জানো, তাই কিনা? জানো কিনা? এম এর ভর 10 কেজি। হ্যাঁ এম এর ভর 10 কেজি, মানে ভুল বলছি, এটা 2 কেজি। এখন ঠিক আছে? আচ্ছা এম এর ভর 2 কেজি। এখন তুমি 5°C বরফ থেকে তুমি 0°C তাপমাত্রায় এই যে বরফ তুমি নিচেও এই জায়গায় যে যাইতে হবে, এরপরে সেই 0°C থেকে আবার 0°C তাপমাত্রায় যাইতে হবে। কারণ তুমি জানো যে একটা ভৌত পরিবর্তন একটা তাপমাত্রার কারণে প্রয়োজনীয়তা, তার মানে তাপমাত্রা পরিবর্তন ঘটছে এখানে, আর এখানে লিন পরিবর্তন করছে, অর্থাৎ জাস্ট অবস্থার ভৌত পরিবর্তন করছে। তাহলে দুইটা টার্মস লাগবে, লাগবে কিনা? নাকি এইটাই বুঝো না? নাকি এইটা বুঝো না? আমরা বলতে বোঝো না এই জিনিসটা? এটি কিন্তু তোমাদের আগে বুঝাইছি, ঠিক আছে? রিপিট করবো বলো, যতক্ষণ পর্যন্ত না বুঝবো না ততক্ষণ বুঝাবো, সমস্যা নেই। দেখো জিনিসটা আসলে কি, 68 নম্বর ব্যাটটা একটু দেখো, জাস্ট বোঝার চেষ্টা করো। তোমাদেরকে আগে বলছি ঘটনা দুইটা ঘটতে পারে, এক হচ্ছে গিয়ে তোমার ভৌত অবস্থার পরিবর্তন ঘটবে, দ্বিতীয়ত হচ্ছে তোমার তাপমাত্রার পরিবর্তন ঘটবে। তুমি -5°C তাপমাত্রার বরফ থেকে তুমি 0°C তাপমাত্রার পানিতে রূপান্তর তুমি করতে চাইতেছ, ঠিক আছে? এখন তোমার কি কি ঘটনা এখানে ঘটতে পারে? প্রথমত হচ্ছে কি তুমি -0°C তাপমাত্রার একটা বরফ তুমি একটা বিকারে নিছো, এটার ওজন হচ্ছে 2 কেজি, সেখানে তুমি ল্যাম্প দিয়ে তাপ দিছো, তাপ দেওয়ার ফলে সেটা আগে ছিল -5°C ছিল, সেটা থেকে পরিবর্তন ঘটায় তুমি এখন কি করছো? 0°C তাপমাত্রার বরফে পরিণত করছো। তোমাদের আগেই বলছি 0°। তাপ দেওয়ার ফলে হইছে না 0 ডিগ্রি। হ্যাঁ তাপ দেওয়ার ফলে হয়েছে, তাপ দেওয়ার ফলে।
তোমাকে জানতেই চাইছে যে এখানে কতটুকু তাপ দিতে হবে সেইটা তোমাকে বের করতে বলছে। কথা বুঝছো? 5 ডিগ্রি। 5 ডিগ্রিতে তাপমাত্রা বাড়ছে, তাপ আর তাপমাত্রা ভিন্ন জিনিস, তাই তো? তাহলে তাপ পরিমাণ কতটুকু, এই জায়গায় যে হিট কতটুকু সেটা তোমাকে বের করতে বলছে। আর তাপমাত্রাটা এখানে বলতেছি 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ছে, তাই কি না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোমাকে বলছি যে কোনো একটা বস্তু দুইটা ঘটনা ঘটাইতে পারে। একটা হচ্ছে কি ভৌত পরিবর্তন ঘটাবে কিন্তু সেখানে মানে তাপমাত্রা পরিবর্তন ঘটবে না, আর একটা তাপমাত্রা পরিবর্তন ঘটবে কিন্তু বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটবে না। তাহলে দেখো 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ ছিল, সেটা থেকে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে রূপান্তর করছো, তাই কি না? হ্যাঁ এইটার জন্য তোমার কি তাপ লাগবে বলো তো? এম এস ডেল থিটা না, তোমাদের বলছি না একটু আগে, এটা এম এস ডেল থিটা লাগে, এই তো হ্যাঁ হিট অন এইচ অন, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন এই পজিশনে গিয়ে তোমার এখন কি এখন কি বরফ আছে না 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ? তোমাদের আগেই বলছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ হওয়া পসিবল, অন দ্য আদার কেস এটা পানিও হওয়া পসিবল, তাই কি না? হ্যাঁ তাহলে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ ছিল, সেটা থেকে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন কিসে পরিণত করছো? পানিতে পরিণত করছো, তাই না? করছো কি না? হ্যাঁ হ্যাঁ এই কেসের ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে? না ইফ উই ডোন্ট ইনক্রিজ আওয়ার টেম্পারেচার, যদি আমরা তাপমাত্রা পরিবর্তন না ঘটাই তাহলে এখানে কি ঘটছে? ভৌত অবস্থার পরিবর্তন ঘটছে কিনা? ভৌত অবস্থার মানে হচ্ছে সেটা বরফ, যদি ভৌত অবস্থার পরিবর্তন ঘটে সেক্ষেত্রে এইটার ফর্মুলা কি? এলএফ না এমএলএফ? হ্যাঁ হ্যাঁ এইটা কি বলতেছি H2 বলতে পারি? হুম তাহলে ইফ উই ইকুয়েট অল দ্য ভ্যালুস, এখানে আমাদের টোটাল কতটুকু তাপ তোমাকে দিতে হয়েছে সেটা তোমাকে জানতে চাইছে। তাপমাত্রা পরিবর্তন হলে তো ভৌত অবস্থা পরিবর্তন হয়। তাপমাত্রা পরিবর্তন হইতে হলেও সেখানে তাপ দিতে হয়, এই যে নিচে তুমি হিট দিছো না, তাপ দিছো না, হ্যাঁ 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 আবার এই জায়গায় লিঙ্ক পরিবর্তন ঘটাইছে অর্থাৎ ভৌত পরিবর্তন ঘটাইছে, সেখানে কিন্তু তাপ লাগছে বাট তাপমাত্রা পরিবর্তন ঘটে না, বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এইচ সমান কি হবে আলটিমেটলি? H1 প্লাস H2 না, হুম মানে প্রথম এইটুকুর জন্য তাপ লাগছে, পরে আবার এইটুকুর জন্য তাপ লাগছে, লাগছে কিনা? হ্যাঁ তাহলে H1 আসলে কত বলো তো? এমএস ডেলটি না, MS4 ডেল্টা হ্যাঁ ফোন না, এমএস ডেলটি জাস্ট, MS ডেল্টা ডেলটি মানে তাপমাত্রা পরিবর্তন। আর H2 সমান কত হবে? এমএলএফ না? ML হ্যাঁ হোয়াট উই ক্যান ডিফাইন বাই এস, এস বলতে আসলে কি বুঝি? এস মানে কি ছিল? আপেক্ষিক তাপ ছিল না? তোমাদের আগেই বলছি যে পানির আপেক্ষিক তাপ কত? 1, পানির ক্ষেত্রে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা সিজিএস এ, ঠিক আছে? হ্যাঁ আর এটার একটা এমকেএস ইউনিট আছে, সেটা হচ্ছে গিয়ে 4200 জুল পার কেজি কেলভিন। এটা একটু আগে লিখছি, এটা তোমাদের একটু আগে লিখে আসছি, আমি কিন্তু দেখাইছিলাম, মনে রাখো এই দুইটা, ঠিক আছে? এটা মনে রাখো, ঠিক আছে? ঠিক আছে কিনা? জি স্যার আচ্ছা, তোমরা যদি বলো ভাই এটা কোথা থেকে আসছে, এটার কারণ আছে কিন্তু আমি কিন্তু বলতেছি না, আর একটু আগে বলে আসছি এর জন্য। তাহলে এস এর ভ্যালুটা এখান থেকে 4200 বসাইতে পারবো না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দুঃখিত, এটা তো বরফ না, এটা পানির জন্য বলতেছি না এগুলা, হ্যাঁ হ্যাঁ তাহলে বরফের জন্য কিন্তু বলছি আমি, তাই না? বরফের জন্য কত ছিল? 0.5, মনে আছে? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, অর্ধেক। আবার এটার জন্য এইটারও অর্ধেক, মানে 2100, মনে আছে? এটা কিসের জন্য? বরফের জন্য, তাই না? -5 বলি না, 0.5 বলছি, ঠিক আছে? এটা ফর্মুলা, এস এর যে মান সেটা এক্সাক্ট ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা তোমার মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, বুঝছো? জি স্যার ওটা মুখস্থ, এটা কিন্তু মুখস্থর জিনিস রাখতে হবে। আমি তোমাদেরকে জাস্ট বলছি যে 1 ক্যালোরি থেকে 4200 জুল পার কেজি কেলভিন কিভাবে আসছে সেটা আসা যায়, এটা ওয়ে আছে, সিস্টেম আছে। আমি এখন এত কিছু ডিসক্রাইবেশন যাচ্ছি, জাস্ট মনে রাখবা এটা সিজিএস হচ্ছে 1 ক্যালোরি, আর যখন এমকেএসে যাবে তখন 4200 হয়ে যায়। আচ্ছা, বরফের জন্য অর্ধেক অর্ধেক হয়ে যায়। আচ্ছা, তো তাহলে এখন ডেল টি কত সেটা আমাদের জানতে হবে না?
তাপমাত্রা পরিবর্তন কত ঘটছে। আচ্ছা এই জায়গার ক্ষেত্রে এস এর জায়গায় বসাবো কোনটা, এইটা বসাবো কিন্তু, তাই না? কারণ দেখো এই জায়গায় ভর কিন্তু এম কিন্তু দেওয়া আছে 2 কেজি, এম সমান কি বলা আছে 2 কেজি, মানে এম কে এসে বলা আছে, সেই জন্য আমরা এসটা 2100 বসাবো। আচ্ছা ডেল টি কত বলো তো, এখানে কতটুকু ঘটছে, 5 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করছে না তাপমাত্রা পরিবর্তন। হ্যাঁ 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 কিন্তু দেখো আমরা এমকেএস এর কি ইউনিট সেলসিয়াস, এমকেএস এর ইউনিট এখানে কিন্তু কেলভিন বসাইছি, তার মানে কেলভিন লাগবে না, হুম কিন্তু এখানে আছে সেলসিয়াস। কিন্তু আমি তোমাকে বলছি 5 ডিগ্রি সেলসিয়াস যে কথা, মানে তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে 5 ডিগ্রি সেলসিয়াস যে কথা, 5 কেলভিন একই কথা। এটা একটা রিজন আছে তাই না? হ্যাঁ রিজনটা কি, তোমাদেরকে দুইটা ফর্মেট সূত্র বলেছি, একটা হচ্ছে এইরকম ছিল 5 ডিগ্রি সেলসিয়াস সমান ছিল হচ্ছে গিয়ে 9 কেলভিন 9 ফারেনহাইট সমান হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, এরকম বলছিলেন না তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ তো তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে কথা কিন্তু বলছি, তার মানে এই ডেলটি মানে কি তাপমাত্রা বৃদ্ধি না? হ্যাঁ ওই তো একই কথা 5 কেলভিন। দাঁড়া একটু 1 মিনিট দাঁড়াও। আচ্ছা সরি ফর ইন্টারাপশন। আচ্ছা যেটা বললাম, তাহলে এস এর ভ্যালুটা বোঝা গেছে, আর টি এর ডেলটিটা যে 5 ডিগ্রি সেলসিয়াস যে কথা 5 কেলভিন একই কথা, এটা কি বোঝা গেছে নাকি বোঝা যায় না? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা কিন্তু যখন ফারেনহাইটে আসতো তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যেত না? আচ্ছা এখন লাগবে কি আমাদের এলএফ লাগবে তাই না? সব কিছু ডাটা আছে, টি আছে আমার কাছে এস আছে, ঠিক আছে, আর এমও আমার কাছে জানা আছে, এখন সব কিছু ডাটা বলা আছে। এখন ধর এম এর ভ্যালু 2, এস এর ভ্যালু 2100, আর টি এর ভ্যালু ডেল টির ভ্যালু 5, তাহলে এম এর ভ্যালু আবার জানি 2, এলএফ এর ভ্যালু আমাদের জানা দরকার তাই না? তাই কি না? এখন এলএফটা কেমনে পাবো? এলএফ এর কথা তোমাদের বলছি, 80 ক্যালোরি, মানে বরফের ক্ষেত্রে হচ্ছে 80 ক্যালোরি, কত মনে আছে? কত বলো? 80 ক্যালোরি পার গ্রাম না বলছিলাম না, মনে আছে? 80 ক্যালোরি পার গ্রাম। এটা হচ্ছে কি তোমার, এটা আরেকটা ইউনিট ছিল, এটা হচ্ছে 3.36 × 10⁵ ছিল, মনে আছে? কোরিলেটরে বাইর করছিল যে, হ্যাঁ এটা হচ্ছে বরফের ক্ষেত্রে তাই না? আর পানির ক্ষেত্রে একটা ছিল, সেটা ছিল 540 ক্যালোরি পার গ্রাম, আর এটা ছিল 2.2 সামথিং × 10⁶, ওইটা ছিল। আচ্ছা ওটা লাগবে না, এটা লাগলে হলেই হবে। তাহলে এখানে কি হবে বলো তো, এমএনএফ কত হবে? 3.36 × 10⁵ কত হবে? 5 হবে না? বোঝো নাই কেন এটা হবে? কারণ দেখো এলএফ এর ভ্যালু এটা কিন্তু ক্যালোরি পার গ্রাম আছে, কিন্তু এত এই যে ভ্যালুগুলো বেশ করছি সব কিন্তু জুল, কেজি, কেলভিন, মানে একটা এমকেএস ইউনিট। দ্যাটস ওয়াই এটারও কিন্তু এই সিজিএস ইউনিট, এটাকে সিজিএস ইউনিট বলে, কারণ এই জায়গায় গ্রাম আছে, ক্যালোরি আছে, কিন্তু এটা হচ্ছে এমকেএস ইউনিট, তার মানে এখানেও কিন্তু এমকেএস বসাইতে হবে, তাই কি না? হবে কি না? এই দুটো কিন্তু মুখস্থ থাকতে হবে, কিন্তু এইটা মুখস্থ রাখবে, এটা থেকে এটা কনভার্ট করা যায়। তাহলে বসাইতে হবে কত? 3.36 × 10⁵ বসানো যায় কি না? তাহলে দেখো অ্যান্সার কত আসে এখানে। ছয় লাখ 93,000। 6,93,000, ঠিক আছে। আচ্ছা এখন
এখানে তোমাদের এমসিকিউটা একটু ভুল আছে বুঝছো অ্যান্সারটায়। তো অ্যান্সারটা কিন্তু একটু ভুল আছে বুঝছো। এখানে এখানে তোমার করছে শুধুমাত্র দাঁড়াও, এটা হয় নাই তোমাদের বইতে ভুল আছে একটু বুঝছো। এটা একটু ভালো কারেকশন করে নিবা, একটু ভুল আছে, এটা একটু কারেকশন করে নিবা। এখানে শুধুমাত্র এমএলএফ কাউন্ট করছে, সরি এমএস ডেন্সিটি কাউন্ট করছে, কিন্তু এটা হবে না। এটা আসছে কত বললা 6 কত 6 এটা কিসে আসবে, জুলে আসবে না তাই তো? আচ্ছা তোমাদের বইতে যেটা করা আছে সেটা দেখাই, বইটা কিন্তু একটু ভুল আছে। বইটা কি ভুল আছে? বইটা শুধুমাত্র ওরা বলছে যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করার জন্য কি পরিমাণ তাপ লাগবে, বাট ওরা এখানে এই এমএলএফটা কাউন্টই করে নেয়। বাট এখানে কিন্তু কাউন্ট করতে হবে, কারণ তাপমাত্রা পরিবর্তন ঘটাইলে এখানে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ আছে, এখানে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস পানি নাই। দ্যাটস ওয়াই বইতে একটু কারেকশন করে নিবা। এইটা ভ্যালু হবে এইটা, অথবা এটাকে এইভাবে বলা যায় 6.93 ইন্টু 10⁻345 জুল। ঠিক আছে, সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? এইটুকু বুঝো না, এইটুকু ওটা জাস্ট আমরা একটু জাস্ট করছি ইএনজি করে, ওই যে তোমার ভ্যালুটাকে একটু দশমিকের ভিতরে নিয়ে আসছি। মানে তোমার যার পরে দশমিক থাকবে, ধরো 6 এটা আসে 6,93,93,000 জুল আসে, এটাকে লেখা যায় 6.93, কারণ যার পরে দশমিক বসাবে এটাকে এইভাবেও লেখা যায় 69.3 ইন্টু 10⁻, তখন দেখবা এই দশমিকের যেখানে বসাবা তারপরে যে কটা ভ্যালু থাকবে সেই কটার উপরে 10⁵ হবে। ধরো এখন হবে 1 2 3 4 হবে 4 জুল। এইটা যে কথা লেখা এটার একটা লেখা একই কথা বুঝছো। যার পরে দশমিক দিবা এরপরে যেগুলো ভ্যালু থাকবে তার উপরে 10⁻, এই ভ্যালুগুলো। কথা ক্লিয়ার? তোমাদের বইতে একটু ভুল আছে কিন্তু কারেকশন করে নিও। জি না, ক্যালকুলেটর এই যে নর্মাল ক্যালকুলেটরটা দিয়ে ইউজ করতে দিবে, ওই যে তোমার যে এমনি যে নর্মালটা সেটা বুঝছো। সাইন্টিফিক না আর কি, 100 এমএস ব্যবহার করতে দিবে, সাইন্টিফিক দিবে না, সাইন্টিফিক দিবে না বুঝছো। যদি ক্যালকুলেটর না দিতে দেয় তাহলে তো ক্যালকুলেটর ছাড়াই বের করা যায়, এরকম অনেক ওরা সে ওই যে এগুলো তো তোমাদের বলছি না, এই ক্যালকুলেটর এগুলো কিভাবে ক্যালকুলেশন করবে এটা বলছি না। ওই যে তোমাদের হ্যাঁ ছোট যে ক্যালকুলেটরগুলো থাকে মানে জাস্ট হিসাব নিকেশ করার জন্য, সেই ক্যালকুলেটর ব্যবহার করবা বুঝছো। হ্যাঁ ওই যে দোকানে ইউজ করে না ওইগুলো দেখতে পারো, রাইট। বা ছোট ক্যালকুলেটর পাওয়া যায় এরকম, দোকানে তো একটা ভাঁজ করা থাকে, ওটা লাগবে না, ফ্ল্যাট একটা পাওয়া যায়, ওইটা কিনলেই হবে বুঝছো। আচ্ছা ভাইয়া উপরে কিন্তু স্ক্রল করলাম কিন্তু আজকে জয়েন করছি, উপরের কোনো নোটিফিকেশন আসে না। কিসের? ওই যে টেলিগ্রাম গ্রুপে। আচ্ছা টেলিগ্রাম উপরে কোনো ডাটা আসে না তাই তো? না 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 সমস্যা নেই, আমি তোমাদেরকে সুন্দর মতো দিয়ে দিব, ওই যে তোমার লিঙ্কটা সুন্দর মতো আমি দিয়ে দিব, সব ডাটা একসাথে মিক্স করে 6টা চ্যাপ্টার একদম সিরিয়াল ওয়াইজ করে দিব। তারপরে লেকচার গাইড করে দাও। কারণ রুটিনটা আসলে তোমার রুটিনটার যে ব্যাপারটা সেটা হচ্ছে, আচ্ছা রুটিনটা তুমি একটু গ্রুপে বলে রাখো, দেখে কেউ হয়তো বা তোমাদের ফ্রেন্ডদেরই কাছেই আছে, তোমরা একটু কেউ শেয়ার করে দিও, অথবা আমরাই পারলে শেয়ার করে দিব, ঠিক আছে? ওকে ডিপ্লোমা লাগলো আজকে হ্যাঁ বলো। ডিপ্লোমা লার্নিং জোনের পেজে রুটিনটা দেওয়া আছে। হ্যাঁ ডিপ্লোমা লার্নিং জন্য পেজেও দেওয়া আছে বুঝছো, পেজেও দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন, শেষ প্রশ্ন আছে আর কারো আছে? যে আজকে ম্যাথ ক্লাসের যেটা নেই এটা তো রাতে একটু বেশি হয়ে যায় না? আমাদের কি এগুলো আসলে অনলাইন ক্লাস তো, আমরা এগুলো সবসময় আমরা ট্রাই করি যে রাত্রেই নেওয়ার জন্য, কারণ হচ্ছে রাত্রের ফ্রিকোয়েন্সি ভালো থাকে, প্লাস হচ্ছে গিয়ে মানে একটু ইয়ে থাকে। হ্যাঁ তোমাদের একটু কষ্ট হবে কিন্তু কিছু করার নেই, কিছু কষ্ট মানে কষ্ট করলেই না কিছু মিলবে আর কি বুঝছো, এই আর কি বিষয়টা। রাত্রিবেলা ক্লাসটা হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমাদের সব কিছু হচ্ছে গিয়ে ফাইন থাকে, আর দিনের বেলা হচ্ছে বিদ্যুতের ডিস্টার্ব ঝামেলা করে, প্লাস হচ্ছে গিয়ে আমাদের ফ্রিকোয়েন্সি ভালো থাকে না, তো তার নিরিবিলি একদম ক্লাসটা করা যায়, এই জন্য আর কি ম্যাথ ক্লাসটা একটু রাত্রে দেওয়া হয়। তবে তোমাদের রুটিনে কয়টা পর্যন্ত দেওয়া? মেইন রুটিনে মানে হচ্ছে 8টা বা 9টা থেকে শুরু হওয়ার কথা, তা আজকে হয়তো এক্সেপশনালভাবে একটু লেটে শুরু হচ্ছে আর কি বুঝছো। জাহিদা তো আসে না এখনো বুঝছো, এই আর কি কোনো ব্যস্ততা আছে মনে হয়, নেক্সট টাইম ঠিক হয়ে যাবে, ঠিক আছে।
তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে এইটাই মেবি লাস্ট ক্লাস ছিল, হয়তোবা যদি আর একটা ক্লাস নেওয়া লাগতে পারে দেন তো আসতে পারবো, হয়তোবা না। তো আজকে তোমাদের কাছ থেকে এইটাই হচ্ছে শেষ। তো সবাই ভালো থাকো, তোমাদের সাথে পলিটেকনিকের অনেকগুলো ক্লাস নিয়ে দেখা হবে হয়তোবা। তো সবার জন্য শুভকামনা, তো ভালো থাকো। তো ধন্যবাদ সকলকে, ঠিক আছে? তোমাদের এনার্জিটা অনেক ভালো ছিল, তোমরা সবাই অ্যাক্টিভলি ক্লাস করছো, তো সবাইকে থ্যাংক ইউ, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি জি, ধন্যবাদ সকলকে। বাচ্চাদেরকে রেস্ট দিবেন না।